ভালো লাগার বাতাস বইতে লাগে। অন্য ছবিটা ওর ছোটবেলার মনে হয়, স্কুলের প্রথম দিনের 5-6 বছর বয়সী ছবি। পানির লাল বোতলটা গলায় নিয়ে ওর হাসি হাসি চেহারা, এত কিউট ছিল উনি। দ্রুত ফোন বের করে নিয়ে ক্যামেরা বন্দি করে ফেলে ও। ইস, এত কিউট যে এখনই গাল টিপে দিতে মন চাচ্ছে। ও ফ্রেশ হয়ে বাইরে বের হয়। ডাইনিং রুমে মিসেস রোদেলার পিউয়ের সঙ্গে দেখা হয়ে গেল। পিউ বসে নাস্তা খাচ্ছিল। মিসেস রোদেলা আয়নাকে দেখা মাত্র এগিয়ে এসে জড়িয়ে ধরে বলে, গুড মর্নিং আম্মুজান। আয়না হেসে বলে, কেমন আছো মামুনি? এই তো ভালো, তোমার জন্য রাস্তা রেডি করে অপেক্ষায় আছি, আসো খেতে আসো। আয়না একবার সমুদ্রের রুমের দিকে তাকায়। উনি বেহুশের মতো ঘুমোচ্ছে। মিসেস রোদেলা বলে, সমুদ্র ঘুমাক, তুমি খেয়ে নাও, জার্নি করে এসেছো। আয়না পিউয়ের সঙ্গে খেতে বসে। মিসেস রোদেলা রান্নাঘরে গেলে পিউ বলে ওঠে, ভাবিমণি, হানিমুন কেমন কাটলো তোমাদের? ভাইয়া বলেছে খুব নাকি জোশ হয়েছিল তোমাদের হানিমুন। আয়না চোখ গোল গোল করে বলে, তোমার ভাই এসব বলেছে? ইয়েস, ভাইয়া আবার নাকি যাবে, নেক্সটে গেলে নাকি টানা 1 মাসের জন্য যাবে। আয়নার লজ্জায় মাথা কাটা যাওয়ার মতো অবস্থা। এই কেমন আজব লোক, নিজের ছোট বোনকে কেউ এসবও বলে? আজ সকাল থেকে দুটো ভালো ঘটনা ঘটলো। আয়না প্রশ্ন করে, কি মামুনি? প্রথম তো তোমার শ্বশুর আব্বু আজকে অনেকদিন পর অফিস গেল, আর দ্বিতীয় হলো আমার বৌমা আজ আমার বাসায় এসেছে। আয়নার কথাগুলো বেশ ভালো লাগলো। শাশুড়ি মা বেশ ভালো বটে। তুমি আসবে কবে মা? তোমার জন্য আমরা দিন গুনছি। আমি আর পিউ কত এক্সাইটেড জানো। পিউ আগ্রহ নিয়ে বলে, জানো ভাবে কি হয়েছে, ভাইয়ার রুমে আগে কোনো ড্রেসিং টেবিল ছিল না। ভাইয়ার পছন্দ না ড্রেসিং টেবিল, বিয়ের আগেও কোনো দিন কিনতে দেয়নি ড্রেসিং টেবিল। বিয়ের পর তোমার জন্য ভাইয়া আমাকে নিয়ে গিয়ে ড্রেসিং টেবিল কিনে এনেছে, তুমি সাজুগুজু করবে বলে। মিসেস রোদেলা কোথা থেকে একটা সোনার চেন এনে ওর গলায় পরিয়ে দিলেন। এরপর কপালে চুমু খেয়ে বলেন, তুমি প্রথম এলে এই বাসায়, আমি খুব খুশি। এবার পার্মানেন্টলি আসার অপেক্ষার পালা। ওই সময় সমুদ্রের ফুপি ইভানা শিকদার ভাইয়ের বাসায় এলেন। শ্রাবণকে ভার্সিটি ড্রপ করে গাড়ি নিয়ে ভাইয়ের বাসায় আসলেন। ওরা সবাই গল্পগুজব শুরু করে। রোদেলা কোথা থেকে সমুদ্রের পুরাতন অ্যালবাম এনে দেখাতে লাগে। আয়নাও আগ্রহ নিয়ে ওনার ছোটকালের ছবি দেখে। জন্মের প্রথম দিনেই মা রোদেলার সঙ্গে ছোট্ট সমুদ্রের একখানা ভারী বিমুগ্ধকর ছবি রয়েছে। আয়না বেশ খানিক সময় নিয়ে ছবিটা দেখে। এরপর ওনার 3-4 মাস বয়সী একটা ছবি ওনার দাদির সাথে, কিন্তু ওই ছবিতে সমুদ্র একদম বিনা কাপড়ে। আয়নার এত হাসি পায়, ও দ্রুত ছবি নিজের ফোনে তুলে নেয়। ওর মনে একটা প্রশ্ন জাগে, সমুদ্রের চোখের মণি নীল কেন? ওদের পরিবারের কেউ কি ভিন্ন দেশী ছিল? ইভান আন্টি পিউ এর প্রথম জন্মদিনের ছবি দেখাচ্ছিল। ছোট্ট পিউ বড় ভাইয়ের কোলে বসে কান্না করছে, আর ওর বড় ভাই ওর হয়ে কেক কাটছে। আয়না একবার ভাবলো জিজ্ঞাসা করবে, পরবর্তীতে ভাবাই উচিত হবে কি, তবুও বলেই ফেলে, মামুনি, ওনার চোখের মনি নীল কেন? ইভানা ভ্রুকুচকে বলে, এই উনিটা আবার কে? আয়নার ওই সময় প্রচুর লজ্জা লাগে, কি বলবে ভেবে পায় না। অর্ধ পরিচিত শ্বশুরবাড়ির মানুষজনের সঙ্গে প্রথম সে গল্প করছে, নার্ভাসও লাগছে বেশ। মিসেস রোদেলা বলে ওঠে, সমুদ্রের আব্বুর দাদা ব্রিটিশ আমলে এক ব্রিটিশ মহিলাকে বিয়ে করেছিলেন। ওই সুন্দরী মহিলার চোখ নীল ছিল, কিন্তু মহিলার ছেলে মেয়েদের আবার নীল চোখ হয়নি। এমনকি তোমার শ্বশুর আব্বুর জন্মেরও কালে নীলমণি নাই। এমনকি তোমার শ্বশুর আব্বুর প্রজন্মের কালেও কারো নীলমণি নাই। শুধু আমার সমুদ্রের নীল চোখের মণি হলো 3 প্রজন্ম পর। ইভান আন্টি বলে ওঠে, এবার দেখার পালা পরের প্রজন্মে কি ঘটে। সমুদ্রের ছানাপোনাদের চোখের মণির রং কি হয়, এইবার সেটা দেখার অপেক্ষায় আছি। রোদেলার ইভানা হাসলেন খুব। আয়না উঠে সমুদ্রের রুমে পা বাড়ায়। উনি এখনো ঘুমে। দুরাত ঠিক মতো ঘুমায়নি বিধায় এখন বেহুশের মতো ঘুমোচ্ছে। আয়না আস্তে করে ওনার মাথা চুলে হাত বুলিয়ে দিয়ে ঘুমন্ত সমুদ্রের দিকে তাকিয়ে বলে, ভালোবাসি মিস্টার রোশন। সমুদ্রের ঘুমের এক চুলও ডিস্টার্ব হয় না। আয়না ওর কপালে একটা চুমু দিয়ে বলে, আসি তাহলে। আয়নাকে ওদের বাসায় থাকার জন্য রোদেলা ইভানা অনেক বলেছিল, কিন্তু আয়না থাকেনি। ফিরে যায় ওর বাসার পথে। ওদের বাসার ড্রাইভার নামিয়ে দিতে যায়। সমুদ্রের যখন ঘুম ভাঙে তখন অলমোস্ট দুপুর 1টা বাজে। সে তড়িঘড়ি করে উঠে আয়নাকে খুঁজতে থাকে। বেড থেকে উঠতেই ড্রেসিং টেবিলে আয়নার উপর একটা স্টিকি নোট আটকে রাখা। সে উৎসুক হয়ে নোটটা খুলে নেয়। নোটে লেখা ছিল, আপনাকে ঘুমন্ত অবস্থায় খুব কিউট লাগে মিস্টার রোশন। জীবনে প্রথম এমন কমপ্লিমেন্ট পেল সমুদ্র। এতকাল যাবৎ তাকে প্রশংসা করতে হতো, আজ নিজে এমন সুন্দর প্রশংসা পায়। কিন্তু আয়না কোথায়? সে ফোন হাতে নেয়। আয়নার মেসেঞ্জার থেকে একটা ছবি পাঠানো হয়েছে।
সেই ছবিটা দেখা মাত্রই চোখ কপালে উঠে যায়। তার ছোট্টবেলার একটা বিনা জামা কাপড় পরা ছবি। এই ছবিও কোথায় পেল? হাই খোদা, ওর সব সম্মান ধুলোয় মিশে গেল। আবার টেক্সটও দিয়েছে, আপনাকে খুব কিউট লাগছে। কিউট বাবু। সে দ্রুত কল লাগায়। আয়না রিসিভ করে বলে, আপনি ছোটবেলা থেকেই কিউট। তোমারই ভাগ্য আমাকে ছোট বড় সব অবস্থায় বিনা কাপড়ে দেখলে। ইউ ভেরি লাকি। মুখ সামলে কথা বলুন। কই তুমি? বাসায় যাচ্ছি। মুহূর্তের মধ্যে সমুদ্রের হাসি মুখ ফোটা বেলুনের মতো চুপসে গেল। ঘর ও মনময়ে একটা শূন্যতা কাজ করে। এ কেমন আজব শূন্যতা? ওর যাওয়ার দরকার কি ছিল? বিয়ের পর থেকে এটাই তো ওর বাসা। সমুদ্রের মনের ভেতর কেমন কু ডাকে। মা একবার এসে ওকে খাওয়ার জন্য ডাকে, তার খাওয়ার রুচি থাকে না, কিচ্ছু খায় না সে। রুমে ফিরে আসে, একটু পর রুম থেকে বের হয়ে মাকে উদ্দেশ্য করে কথা বলে। তখন ডাইনিং রুমে ইভান আন্টিও ছিল বসে। সমুদ্র সবার সামনে বিনা সংকোচে বলে, আম্মু, আমি আমার বউকে চাই। মিসেস রোদেলা আর ইভানা দুজনেই মুখ চাওয়াচাই করেন। কারো মুখে কোনো রা নেই। সমুদ্রই বলে ওঠে, বিয়ে করে আলাদা থাকবো, এজন্য নিশ্চয়ই বিয়ে করিনি। এখন আমি আমার বউকে চাই, আলাদা থাকবো না। মিসেস রোদেলা বলে, তুমিই তো বলছো আগে আকদ হবে, বৌমা নিজের বাসায় থাকবে, তোমার দেওয়া শর্ত মোতাবেক সব হচ্ছে। সমুদ্র বিরক্তি নিয়ে বলে, আমি অত সব জানি না। তোমরা তোমাদের স্বামীর সঙ্গে আছো না, তাহলে আমার বউ কেন স্বামী ছাড়া থাকবে? আম্মু, 7 দিনের মধ্যে আমি আমার বউকে বাসায় চাই, ব্যাস। বাকি সবকিছু জানি না। এতদিন বিয়ে শাদী সংসার নিয়ে বয়ান দিলে, এখন নিজের সংসার চাচ্ছি, এখন কেন ব্যবস্থা নেবে না? ছেলের চিৎকার চেঁচামেচিতে অতিষ্ঠ হয়ে রোদেলা বলে, কেমন অসভ্য ছেলে, মায়ের সামনে এসব কি মুখে আনে? ভুল কি বললাম? বিয়ে করেছি, বউর সঙ্গে থাকবো। তুমি 7 দিনের মধ্যে আয়োজন করো বউ ঘরে তোলার। ফাহাদ সাহেবের সঙ্গে কথা বলবো। তখন ইভানা আন্টি বলে, তার চেয়ে বরং শায়লার সঙ্গে কথা বলো ভাবি। ওর সাথে কথা বললেই কাজ হবে। আমার মনে হয় ওই বাসার সব নিয়ন্ত্রণ শায়লার নিজের হাতে নিয়ে নিয়েছে। সমুদ্র না খেয়ে চলে যায়। ছেলেকে পিছু ডেকে বলে, খেয়ে নে অ্যাটলিস্ট। বউ আসুক, তারপর যাবো। এর মধ্যে আর খাবি না? কিছুটা এমনই। 7 দিনের মধ্যে কিভাবে সম্ভব? তাছাড়া আয়নার সেমিস্টার ফাইনাল, পড়াশোনাও আছে। আমি কি বাচ্চা নাকি যে পড়তে বসলে কান্না করবো, মতে দিব, বই খাতা ছিড়বো? এ বাসায় এসে পড়ে ফাইনান্স দিবে ও। মিসেস রোদেলা অনেক বোঝানোর চেষ্টা করে সমুদ্রকে, কিন্তু ছেলে তার বেঁকে বসেছে। 7 দিনের মধ্যে কোনো অনুষ্ঠান প্রোগ্রাম ছাড়াই নর্মালভাবে আয়নাকে এই বাসায় আনবে। ছেলের জেদের সঙ্গে পারবে না সে এবার। এমন জেদের কারণ কি তাও বুঝে পান না। অবশ্য ইভানা বলে ওঠে, ভাবি, আমাদের পরিবারের ছেলেগুলো তোমার ছেলে একটু বেশি বউয়ের জন্য কাতর। একসঙ্গে থেকেছে, এখন দূরে থাকবে ভেবেই বিরহে কাতর হচ্ছে। আয়না যখন বাড়ি পৌঁছে তখন দরজা শায়লাই খুলে। তা দেখে বিস্মিত ক্ষুব্ধ হয় আয়না। সে আন্দাজ করে শায়লা চৌধুরী নিশ্চয়ই বাসায় থাকছেন। তার আন্দাজই সঠিক হলো। শায়লা চৌধুরী নিজে থেকেই বলতে লাগে, আমার ও বাসায় একা একা ভালো লাগে না। মেয়ে দুটোকে নিয়ে শ্বশুর শাশুড়ি নিয়ে থাকতে চাই, পরিবারের জন্য মন খারাপ হয়। আয়না রাগী গলায় বলে, ওসব কিছু না, আপনি বাবার সঙ্গে থাকতে চান এটাই আসল। আমাদের মোটেও পছন্দ করেন না আপনি। ঝগড়ার সূত্রপাত এখান থেকে। অবশ্য শায়লা চৌধুরী ঠান্ডা মাথায় সব সামলাতে চান। দাদি এসেও আয়নাকে চুপ থাকতে বলে, কিন্তু শেষে আয়না একদম ঝগড়ার শেষ মুহূর্তে বলে, আই হেট ইউ শায়লা চৌধুরী। আপনি আমার বাবাকে আমার থেকে আলাদা করে ফেলেছেন। আপনাকে কোনোদিনও ক্ষমা করব না আমি। শায়লা চৌধুরী এসব কটাক্ষের তোপে এক পর্যায়ে কেঁদে ফেলেন। উনি শুধু বলেন, আমি সারাটা জীবন একাই কাটালাম, পরিবারহীন। আমি কি সুখে থাকার আশা রাখতে পারি না? আলিয়া অবশ্য চুপ থাকে। আপার সঙ্গে তাল মেলায় না আজ। তবে আয়না ওনার ইমোশনাল কথায় গলে না। বাবা না থাকায় ও আরো শক্ত অবস্থান নিয়ে বলে, আপনি এই বাসায় থাকবেন না, চলে যান প্লিজ। এটা আমার বাসা। এটা তোমার আব্বুর বাসা। তুমি যেমন ওনার মেয়ে, আমিও তার স্ত্রী। আয়ু, আগে ছোট ছিলে, ছেলে মানুষই মানাতো, কিন্তু এখন তো ম্যাচুরিটি আসার পরেও এসব বিহেভিয়ার মানায় না। আয়না নিজের রুমের দরজা লাগিয়ে দেয়। শায়লা চৌধুরী নিজের জন্য এক কাপ চা নিয়ে বারান্দায় বসে। তখনই তার ফোনে রোদেলার ফোন আসে। সে রিসিভ করতেই রোদেলা অনুরোধের সুরে আয়নাকে ওদের ঘরে তুলে নিতে চাইল। সমুদ্রের ব্যাকুলতার কথাও জানালো। শায়লা প্রতিশ্রুতি দিল খুব শীঘ্রই আয়না শ্বশুর বাড়ি যাবে। ফাহাদ সাহেব সন্ধ্যায় বাসায় ফিরলে শায়লা সব জানায়। এটাও জানায় আয়না চায় না সে বাসায় থাকুক। দুজনে মিলে সিদ্ধান্ত নিল সমুদ্রের ইচ্ছা অনুযায়ী আয়নাকে তুলে দিবে বড় অনুষ্ঠান করে। আয়নার কান অবধিও একথা যায় না যেন। সে শুধু বাবাকে একটা কথায় বলে, আমি এখন তোমাদের কাছে বিষে কাটা, তাই না? ঠিক আছে, চলে যাবো এই বাসা থেকে।
আয়নার যে কথাগুলো কতটা অভিমান নিয়ে বলে তাকে উপলব্ধি করতে পারে না। সেদিন রাত 12টার পর সমুদ্র ওকে কলগুলো করে বলে, আয়না, তুমি আসতে না চাইলে আমি তোমাকে তুলে নিয়ে আসবো, বুঝছো? আয়না ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো, আপনি আচানক এত ব্যস্ত হলেন কেন? মনে কু ডাকছে। সমুদ্র ফোন রেখে অতীতের ভাবনায় ডুব দেয়। ইউসা যে ইহুদি এটা সে প্রথমে জানতো না। ইউসা ছোট থেকে আমেরিকা থাকতো, মায়ের সঙ্গে বাবার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না ওর। ও জানতো ওর বাবা ওকে একদম ভালোবাসে না, সেকেন্ড ম্যারেজ করেছে। ওর মা আরেকবার বিয়ে করে সেদিন ওকে সত্য বলা হয় ওর বাবা আসলে মানসিকভাবে বিকারগ্রস্ত হন কোনো এক কারণে। অস্ট্রেলিয়া থাকাকালীন মারা গেলেন। ওর বাবার ইতিহাস শুনে সমুদ্র নিজে হতভম্ব হন। ভদ্রলোক বাংলাদেশি, রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র ছিল। 90 দশকে পিএইচডি করতে আমেরিকা যান। ওই সময় ইউসার মার সঙ্গে দেখা। ভদ্রলোক বিয়ে করেন ইউসার মাকে। ইউসা যখন হয় তখন নাকি ওর নাম ওর বাবাই ইউসা রাখে, কিন্তু ইউসার 2 বছর বয়সে উনি জানতে পারেন তার স্ত্রী তাকে প্রতারণা করছে। মানসিকভাবে ভেঙে পড়েন। একসময় পিএইচডি করতে আসা জ্ঞানী মানুষটা পাগল হয়ে যায়। বোনের কাছে অস্ট্রেলিয়া চিকিৎসারত অবস্থায় মারা যান। ইউসা এসব মায়ের বিয়ের পর জানে। তারপর 18 বছর হলে বাবা স্মৃতিচারণ করে অস্ট্রেলিয়ায় মেডিকেলে পড়তে আসে। ওর সার্টিফিকেট নেম টুইঙ্কেল হলেও মেডিকেল ও ইউসা নামে নিজের পরিচয় দেয়। সমুদ্র যেদিন প্রথম ইউসাকে দেখে এক দেখায় প্রেমে পড়ে যায়। ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল, তাও বাঙালি চেহারা। প্রথম দিকে ইউসা ওকে পাত্তা দিত না। পরে যখন টানা কয়েকদিন পরীক্ষায় সমুদ্র সবচেয়ে ভালো করে, সেদিন থেকে নিজে থেকেই সমুদ্রের সঙ্গে কথা বলে পড়াশোনার বিষয় এভাবে আগাতে থাকে। 3rd ইয়ারের শুরুতে জানতে পারে ও ইহুদি। বাসায় জানাজানি হলে বাবা ঘোষণা দেয় মেয়ের থেকে দূরে সরে আসতে, কিন্তু সে পারে না ইউসাকে ভুলতে। বাবার সঙ্গে সম্পর্ক এক প্রকার শেষ করেও ইউসার সঙ্গে সম্পর্ক রাখে। আস্তে আস্তে ওর রেজাল্ট খারাপ হতো, আগের মতো ভালো রেজাল্ট আসতো না। ইউসাই সবসময় প্রথম হতো। এইসব কখনোই আমলে নেয়নি সমুদ্র। ইন্টার্ন করার সময় ওদের এক ইয়াং প্রফেসরের সঙ্গে ইউসার সম্পর্কে জড়িয়ে চিট করে। সমুদ্র মানতে পারে না, সমুদ্র ভেঙে পড়ে একদম। ইউসার হাত পা ধরে, কিন্তু ততদিনে ইউসা দূরে সরে গেছে। সমুদ্র এক প্রকার মেডিকেলে যাওয়া ছেড়ে দেয়। ওই সময় শায়লা চৌধুরী অস্ট্রেলিয়া ভাইয়ের বাড়ি আসেন। সমুদ্রের এই অবস্থায় দেখে অবাক হন, রোদেলাকে জানান। রোদেলা সব শুনে সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া আসবে সমুদ্রের কাছে। তার আগে সমুদ্র সুসাইড অ্যাটেম্প করে। ওই দিন শায়লা আন্টি না থাকলে আজ নতুন জীবন পেত না সমুদ্র। আন্টি ওই সময় ওর অনেক যত্ন নিয়েছে, একদম নিজের ছেলের মতো। সাইকিয়াট্রিস্টও দেখান। এরপর ওর মা আসার পর সব প্রতিকূলতার সঙ্গে লড়াই করে ইন্টার্ন শেষ করে ও দেশে ফিরে। ইউসা ওকে খুব অদ্ভুত ভাবেই দুর্বল করে রেখেছিল। সমুদ্র ওকে ছাড়া কিছুই বুঝতো না, সম্পূর্ণ আন্ডার কন্ট্রোলে ছিল সে। এত এসব শুনে বলেছে মা মেয়ে জ্ঞানী মানুষদের ফাঁসিয়ে ইচ্ছে করে পাগল বানানোর পায়তারি করে। ওর বাবা মা একসাথে পিএইচডি করেছিল। ওর মা ঠিকই পড়ে, ডক্টরের ডিগ্রি পান, কিন্তু ওর বাবা মানসিকভাবে ভারসাম্যহীন পড়ে। ইসরায়েলে এরা নাকি নিজেদের চেয়ে জ্ঞানীদের সহ্য করতে পারে না। সমুদ্রের মনে ভীষণ কুটাকে। আয়নার সঙ্গে সম্পর্ক ভালো হবে তো তাদের মধ্যে কি বিচ্ছেদ আসবে কোনোদিনও? মনের মধ্যে কুৎসিত এক কোকিল কু ডাকে। কোকিল খুব যত্ন করে কু ডাকছিল, যেন বেদনার ঋতু সন্নিকটে। এজন্য 4 দিনের মাথায় ঘরোয়া প্রোগ্রাম করে আয়নাকে নিজের বাসায় আনে। ঘরোয়া অনুষ্ঠানে অফিসের মানুষজনও ছিল। সমুদ্রের অফিসের পক্ষের মানুষজন আয়নাকে শায়লার সৎমে হিসেবে চিনে। ওই দিন লাল বেনারসি পরে আয়নায় নিজের শ্বশুরবাড়ি পা রাখে। সমুদ্র কোলে তুলে ওকে নিজের সাজানো ঘরে নিয়ে যায়। সময় ও নদীর স্রোত কারো জন্য অপেক্ষায় থাকে না, বড় নির্মম কিংবা প্রকৃতির এক আশীর্বাদ যেন এ বিধি। সময় কিভাবে জানি অতিবাহিত হয়ে যায়। অস্থির ঘড়ির কাঁটার যেন মৃত্যুর আগ অব্দি বিশ্রাম নেওয়ার অনুমতি নেই। যতক্ষণ শ্বাস আছে ওটা সেকেন্ডের কাঁটা পেরিয়ে মিনিট পার করে ঘন্টায় গিয়ে ঠেকে। ঘন্টা থেকে দিন, দিন থেকে পার হয় মাস। চোখের পলকে কিংবা রয়ে সয়ে 3টে মাস পার হয়ে গেল। আয়নার জীবনে অবশ্য এখনো বসন্ত আসা বাকি। কেবল শরৎ চলছিল, হিমেল ঠান্ডা বাতাস, কিন্তু কোথায় জানি একটা শুষ্কতার আভাস। সেদিন রবিবার ছিল। আয়নার ক্লাস ক্যান্সেল হয়ে গেছে। ও সে ভঙ্গিতে বিছানায় শুয়ে থাকে। উঠতে মন চাচ্ছিল না তার, তবে সমুদ্রে তার মতো অলসতা নেই। ও ঠিকই সকালে উঠে 20 মিনিট হেঁটে এখন ফ্লোরে ম্যাট বিছিয়ে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছে। পুশ আপ দিচ্ছে আপাতত। হাত কাটা স্যান্ডো গেঞ্জি পরে আছে ও। ওর উন্মুখ পিঠ দর্শন হতেই চোখ সরিয়ে নেয় আয়না। পরবর্তীতে ফের তাকায় ওর পানে। ঘেমে গেছে একদম, নিশ্চয়ই এখন গোসলে যাবে। হলো তাই। শেষ পুশ আপ দিয়ে উঠে দাঁড়ালো। সাইড টেবিল থেকে পানি পান করে আয়নার দিকে তাকায় এবং বলে, এই অলস মেয়ে, আর কত ঘুমাবা? আয়না কম্বল আরো ভালো মতন জড়িয়ে মটকা মেরে শুয়ে থাকে এবং বলে, শীতের দিনে সকাল 10টার আগে ওঠা দণ্ডনীয় অপরাধ।
সমুদ্র হাসলো, এরপর ওর দিকে এগিয়ে আসে। আয়না ভাবে নিশ্চয়ই ঘুমাতে আসছে, কিন্তু না, উনি তো আসলে বদ স্বভাবের, অন্যের আরাম সহ্য করতে পারে না। এগিয়ে এসে আয়নার পায়ের দিক থেকে কম্বল তুলে নিয়ে একদম ডিভান বরাবর কম্বল ছুঁড়ে মারে। কম্বল গা থেকে সরতে ঠান্ডা একটু কেঁপে ওঠে। ও সমুদ্র এরপর ফিচেল হেসে নিয়ে ওর ঠান্ডা হাতটা আয়নার গলায় রেখে উষ্ণতা অনুভব করে। তারপর খানিক বাদে বলে, তোমার শরীরের গরম উষ্ণতা তো আমায় পাগল করে দিচ্ছে। এক কাজ করি, আমিও 10টা পর্যন্ত ঘুমাই, আজ লেটে অফিস যাই। আয়না ইদানিং ওনার মতিগতি বুঝে ভালো, সে বলে ওঠে, না না, আপনার ঘুমোতে হবে না, আপনি বরং অফিসে যান। সমুদ্র বলে। শিওর? আয়না তড়িঘড়ি করে উঠে এক্সাইটেড হয়ে বলে, আজ বিকেলে কোথায় যাই? কোথায়? শপিং এ। না, জরুরি কাজ পেন্ডিং আছে। আপনার সব দিনই জরুরি কাজ থাকে? কিছুটা এমনই। শপিং যাওয়াও তো জরুরি। তোমার জন্য জরুরি, বাট আমার জন্য না। আয়না হতাশ হলো। একটা সিঙ্গেল ডেতেও সমুদ্র টাইম বের করে তাকে নিয়ে ঘুরতে যায় না। ওর নাকি সময় নেই, ব্যস্ত খুব। সমুদ্র গোসল সেরে কফি কালারের একটা শার্ট পরে ইন করে ড্রেসিং টেবিলের সামনে চুল আশ্রয়ে সময় নিয়ে পারফিউম মাখে এক গাদা। আয়না চোখ গোল গোল করে ঘুমু চোখে ওনার দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে থাকে। সহজেই তা বুঝে যায় সে মুচকি হেসে ওর দিকে তাকিয়ে বলে, সুন্দরী, আপনার দিকে হ্যান্ডসাম ছেলে দেখলে একদম রসগোল্লার মতো খেতে মন চায়। আয়না আনমনে উত্তর দিল। এরপর ভেবাচাকা খেয়ে বলে, আপনি এই শার্ট পরে অফিসে যাচ্ছেন? সমুদ্র পরনে শার্টটা একবার পরখ করে নেয়, দেখে নেয় শার্টের কোনো অংশ ত্রুটিপূর্ণ কিনা। সে বলে, এই শার্টের সমস্যা কোথায়? আমি এই শার্ট পুড়িয়ে দেব। সে ভ্রু কুচকে তাকায় এবং বলল, রূপ দিয়ে আমাকে বুড়াচ্ছ, এখন আবার আমার শার্টকেও ছাড় দিবা না? শার্টে কি সমস্যা, চেঞ্জ করবো? আপনাকে এই শার্টে একটু বেশি সুদর্শন লাগছে। সমুদ্র একগাল হাসি উপহার দেয়। সময় কম জন্য কথা সংক্ষিপ্ত করে বলে, দেখি কতজন ললনা পটে আছে, যাচ্ছে 10টায় উঠে নাস্তা খেয়ে নিও। আয়না মুখ ভার করে ওর পানে চেয়ে থাকে, কিন্তু ওর মধ্যে কোনো হেলদোল নেই। ও ফাইল চেক করে ফোন যাতে নিয়ে বেরিয়ে যাচ্ছিল। এক প্রকার রুম ছেড়ে গেছে দুদণ্ড বাদে ফের ভেতরে এসে পকেট থেকে ক্রেডিট কার্ড বের করে বলে, এবার একে শপিং এ যাও, যা লাগে কিনে আনো, পরবার দেখি টাইম ম্যানেজ করবো। আয়নার একটু হলেও ভালো লাগলো। সে বিবাহিত জীবন যেমন ভাবে কল্পনা করেছিল, বাস্তবতা তার ক্ষেত্রে পুরোপুরি ভিন্ন। সমুদ্র খুবই দায়িত্বশীল, যখন যা লাগে সব দেয়। তবে ওর মনে হয় কিসের যেন একটা কমতি আছে। তাদের সম্পর্কটা ঠিক যেন লবণ পরিমাণ মতো না হওয়া দেখতে সুস্বাদু তরকারির মতো। তবে সমুদ্র তাকে দারুণ কটা সুন্দর স্মৃতি উপহার দিয়েছে। আজ সে শপিং যেতে চাইছিল, কারণ আগামীকাল তার জন্মদিন। বিয়ের পর প্রথম জন্মদিন, তার জন্য টুকটাক কেনাকাটা করতে চায়। বিয়ের আগে জন্মদিনের আগের দিন করে বাবা নিয়ে যেত দোকানে নতুন জামা, জুতা, চুলের ফিতা সব কিনে দিতে। তারপর রাতে চাইনিজকে বাড়ি আসতো। বার্থডের আগের দিন থেকে উৎসব ভাব শুরু হতো। সকালে স্কুল থেকে ফিরে নতুন জামা পরে আনন্দ করত। বিকেলের দিকে বাবা কেক নিয়ে আসতো। আয়নার মন বিষিয়ে উঠে। আজ 3 মাস ধরে বাবার সঙ্গে সে কোনো প্রকার যোগাযোগ রাখছে না। বাবা ফোন করলেও ধরে না, এমনকি বাবার বাড়ি একবারও যায়নি সে। তবে আলিয়া আসে, দাদার সঙ্গে কথা হয়, তার ঘুম ছুটে যায়। সে বিষণ্ণতা গায়ে সুগন্ধির মতো মেখে বারান্দায় পা রাখে। বারান্দায় তার লাগানো নয়নতারা গাছটির মাথা তুলে দাঁড়িয়ে আছে। আয়নার একটা স্মৃতি মনে পড়ল। কয়েক সপ্তাহ আগের কথা। সে বারান্দার জন্য শাহবাগের একটা নার্সারি থেকে গাছ এনে লাগিয়েছে, কিন্তু এত যত্নআত্তি করার পরও গাছে ফুল ফুটে না। সে সমুদ্রকে জিজ্ঞাসা করে, আপনি তো ডক্টর মানুষ, দেখেন তো গাছটার কি রোগ হলো যে ফুল ফোটে না? সমুদ্র গম্ভীর মুখে বলে, তুমি কাজ করো, গাছের ডগায় একখানে ভারী চুমু খাও। ব্যাং রাজপুত্র যেমন রাজকন্যার চুমু খেয়ে ব্যাং থেকে রাজপুত্র হয়েছে, তেমনি দেখা গেল তোমার চুমু পেয়ে এ গাছে ফুল ফুটলো। আয়না ওই দিন খুব হেসেছিল। অফিস আওয়ারে বেশ ব্যস্ত সময় পার করছে সমুদ্র। সে অফিসের সব কাজ সামলালেও মনে মনে আয়নাকে নিয়ে একদম অস্ট্রেলিয়া সেটেল ডাউন হওয়ার প্ল্যান করছে। ভবিষ্যতে কার্ডিওলজির উপর হায়ার স্টাডিজ করার পরিকল্পনা আছে তার। নেক্সট ইনটেকের জন্য অ্যাপ্লাই টাইম চলছে। ও ভাবছে ও অ্যাপ্লাই করলে ওর হওয়ার চান্স কম, তবুও অনলাইনে অ্যাপ্লাই করে ফেল আজকে। কাউকেই বলেনি বিষয়টা, শুধু প্রফেসর এডরিক স্যার জানে। সে অ্যাপ্লাই করে ফেলে, অফিসের কাজে মনোযোগ দেয়। তখন সজল ভাই এসে বলে ভাইবা বোর্ডে আসতে। ওর খেয়াল হলো তার পিএর পোস্টে নতুন মানুষ নিয়োগ দেওয়া হবে। টুম্পা আপুর প্রেগন্যান্সি লিভ চলে, এছাড়া তার প্রমোশনও হবে। তাই এই ভ্যাকেন্সিতে লোক নেওয়া। সজল ভাই যাকে সিলেকশন করবে সেই সবচেয়ে যোগ্য, তবুও কেন তাকে ডাকছে? একে একে 3 জনের ভাইবা শেষ করে চতুর্থ ক্যান্ডিডেট যখন ভেতরে আসে, সমুদ্র চমকে ওঠে। দুবার মেয়েটার দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকায় এবং দুবারই আশ্চর্য হয় সে। ইন্টারভিউর একটা পর্যায়ে সে জিজ্ঞাসা করে, কি ইহুদি? কর্পোরেটে এই টাইপ প্রশ্ন কেউ করে না, এসব সিবিতে লেখা থাকে। মেয়েটা ভেবাচাকে খেলেও হাসি মুখে বলে,
সমুদ্র ভাইবা বোর্ড থেকে বের হয়ে আসে। সে কেবিনে বসে সিগারেট ধরায়, চোখ বুজে চেয়ারে হেলান দিয়ে রেস্ট নেয় কিছুক্ষণ। পিউয়ের আজকে ভার্সিটির ওরিয়েন্টেশন। পিউ আর আলিয়া দুজনে একই ইউনিভার্সিটিতে ভর্তি হলো। আলিয়া এসেছে তার বোনের বাসায় সাজতে। দুজন সেজেগুজে আয়না সহ যাবে ওরিয়েন্টেশনে। আয়না যখন আলিয়ার মেকআপ করে দিচ্ছিল, আলিয়া ফাঁকে ফাঁকে কথা বলছিল। সে বলে, আপার জন্মদিনের প্ল্যান কি? এখনো ভাবিনি কিছু। বাসায় আসো প্লিজ, বাবা অনেক করে বলে, আপসেট হয়, আমরাও মিস করি তোমাকে। আয়না বলে, না, যাব না। এমন সময় পিউ ফোন হাতে করে এনে আয়নার কাছে ধরে বলে, তোমার রাগী বর কল করেছে, তোমাকে নাকি কলে পাচ্ছে না, এর জন্য আমাকে কল দিয়ে বকা দিচ্ছে। কথা শেষে পিউ ঠোঁট উল্টায়। ভাইয়ের ব্যাপারে ভাবিকে অভিযোগ করলো। আয়না কানে ফোন ধরতেই সমুদ্র বলে, কই তুমি ফোন ধরো না কেন? পিও আর আলিয়াকে সাজিয়ে দিচ্ছিলাম। কি হলো আপনার? আজকে আসতে দেরি হবে। প্রতিদিনই হয়। ইটস ওকে। আজ একটু বেশি দেরি হবে, সরি বউ। ইটস ওকে। ওরা তিনজন বেরিয়ে যায়। নবীনবরণ শেষ করে শপিং শেষে খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরে। তখন সন্ধ্যা 7টা বাজে। আয়না অপেক্ষায় থাকে সমুদ্রের। 10টা বাজে। সবাই খেয়ে নিল, ও খায় না, অপেক্ষায় থাকে। সোয়া 11টা অবধি জেগে থাকে সে। একটা সময় পর বিছানায় বসা অবস্থাতেই ঘুমে ঢুলে পড়ে। সমুদ্রের গাড়ি যখন বাসায় ঢুকে তখন 12টা পার। বাসায় ঢুকে ডাইনিং টেবিলের দিকে চোখ যায়। খাবার সাজানো আছে, এমনকি লেবুর শরবতও বানানো আছে। সে অল্প একটু তরকারি থেকে চিকেন খেয়ে রুমে আসে। রুমে আসতেই তার মন খারাপ হয়। আয়না বিছানাতে বসেই কাত হয়ে ঘুমাচ্ছে। নিশ্চয়ই ওর অপেক্ষায় ছিল। মেয়েটাকে সে বারণ করেছে ওর জন্য অপেক্ষা না করতে, কিন্তু শুনে নাও। সে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে আয়নাকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে নেয়। আয়না জানতেও পারে না ওর ব্যস্ত বর ওকে কতটা ভালোবাসা নিয়ে আগলে নিল। পরদিন দ্রুত অফিসে যেতে হবে, যার জন্য ঘুমিয়ে পড়ে সমুদ্র। কিন্তু নিদ্রার সমস্যা হলে যা হয়, ঠিকঠাক ঘুম হয় না। সকাল হতেই যথারীতি কাজের জন্য বের হয় ও। কিন্তু আজকে আয়না জাগেনি, ওকে আর জাগায় না সমুদ্র। বেঘরে ঘুমাচ্ছে। আয়না যখন ওঠে তখন 9টা বাজে। ঘুম থেকে উঠে রুম সম্পূর্ণ ফাঁকা পেল সে। সমুদ্র এসেছিল রাতে? হ্যাঁ, ওই তো ওনার ভেজা টায়াল বেডেই পড়ে আছে। আজ আয়নার জন্মদিন, কিন্তু সমুদ্র তাকে উইশ না করে চলে গেছে অফিস। এমনকি কাল রাতে এসে একবারও কথাও বলেনি ওর সাথে। এত ব্যস্ততা কিসের ওনার? জন্মদিনটা তার ভালোই যায়। ফেসবুকে অনেকেই উইশ করে, প্রিয় উইশ করে। সে বড্ড আগ্রহ নিয়ে রাতের জন্য সমুদ্রের পছন্দের বিরিয়ানি রোস্ট বানায় নিজে হাতে। বিকেল হয়ে আসলে সুন্দর একটা শাড়ি পরে বের হয়। আজকে সমুদ্র একবারও কল দেয়নি ওকে, সেও দিল না। তার বার্থডে সে কোন মেসেজ দিবে? সন্ধ্যায় অবাকজনক ঘটনা ঘটে। বাবা, দাদা, দাদি, আলিয়া আসলো, কেক নিয়ে আসলো। এত এত উদাসীনতার মাঝেও একটু হলেও তার ভালো লাগলো। কিন্তু সমুদ্রের আসার নামগন্ধ নেই। ফোনও তুলে নাও। কেক কেটে ফেলা হলো, খাওয়া দাওয়ার আড্ডা হলো। আয়না সমুদ্রের অপেক্ষায় একটু পর জানালার দিকে তাকিয়ে দেখে গাড়ি আসছে কিনা, কিন্তু সমুদ্র আসে না। আর রাতে খাওয়ার সময় সবাই আয়নার হাতে রান্নার এত প্রশংসা করলো। ফাহাদ সাহেব 2বার পোলাও নিলেন, খুব তৃপ্তি করে খেয়ে বলে, আমার মেয়ে তো একদম শেফ হয়ে গেছে, বিশ্বাস হচ্ছে না এত কিছু রান্না করেছে। আয়না তখন রান্নাঘরে কাজ করায় ব্যস্ত। ডিম কোরমা গরম করে সার্ভ করে। পিউ এদিকেই আসছিল, ওকে ডাক দিল সে। পিউ হাসি মুখে রান্নাঘরে ঢুকে পড়ে বলে, ভাবি, তোমার হাতে জাদু আছে, এত মজা হয়েছে রান্নাগুলো। আয়না ট্রেতে করে দই সার্ভ করে বলে। পিউ বলে, কেন না, দিচ্ছি। পিউ কিছু জিজ্ঞাসা না করে ডাইনিং টেবিলের সামনে দই নিয়ে যায়। আয়নার বাবার দই খুব পছন্দ, এজন্য পিউকে দিয়ে দই পাঠালো। সবার রাতের খাওয়া শেষ হয়। রোদেলা অনেক জোর করছিল, কিন্তু আয়না খেলো না, ও নিজের রুমে যায়। রাত 10টায় ফাহাদ সাহেব যখন ফিরে যাবে বলে উঠবে, ওই সময় সমুদ্রের গাড়ি গ্যারেজে ঢুকে ও বাসায় ফিরল। আজ বাসায় শ্বশুর বাড়ির লোকজন দেখে একটু অবাক হলেও আয়নার বাবাকে দেখে খুশি হলো। বাপ মেয়ের অভিমান ভাঙলেই ভালো। সে সবাইকে সালাম দিয়ে কথা বলে। ওকে দেখে কেমন ক্লান্ত বিধ্বস্ত লাগছে। পিউ বার কয়েক ইশারায় তাকে ডাকে। আয়না উপস্থিত ছিল না আসরে। সমুদ্র বোনের ডাকে সাড়া পেয়ে পিউয়ের রুমের দিকে যেতে পিউ আর আলিয়া তাকে প্রশ্ন করে, ভাইয়া, কই ছিল তুমি? সমুদ্র বলে, আজকে গাজীপুর গিয়েছিলাম। কেন, কি হয়েছে? পিউ বলে, তুমি ভাবিকে নিয়ে একটু কনসার্ন না ভাইয়া, মানে দিস ইজ সো ব্যাড। আলিয়া অবশ্য দুলাভাইকে কিছুই বলতে পারছিল না, তবে পিউ ইচ্ছে মতো কথা শোনাতে লাগে ভাবির হয়ে। সমুদ্র বলে, এত রেগে আছিস কেন আমার উপর? তুমি লেটে কেন এসেছো, তাও প্রোগ্রামে শেষ হওয়ার পর? ভাবি কত আপসেট জানো তুমি? কিসের অনুষ্ঠান পিউ? ভাবির বার্থডে, ডোন্ট সে। তোমার মনে ছিল না? সমুদ্র ভিন্ন এক প্রতিক্রিয়া দেখায় ও মুখ কালো করে বলে, তোর ভাবির আজ জন্মদিন?
আলিয়া পিউ দুজনাই আকাশ থেকে পড়ে। ভাইয়া জানেই না কিছু, মাই গড। পিও রাগান্বিত গলায় বলে, এইসব কি বলো ভাইয়া? মানে তুমি ভাবির বার্থডে জানোই না? লাইক সিরিয়াসলি? সমুদ্র মুখ গোমরা করে সাফাই গায়। আসলে বিয়ের সময় বায়োডাটার ডেট খেয়াল করিনি, আর ফেসবুকেও অ্যাক্টিভ না আমি। ওরও দোষ আছে, আমাকে বলেনি কোনোদিন। আলিয়া বলে, আপা জন্মদিনের কথা কাউকে বলে না, আমরা মনে রাখি সব সময়। পিউ বলে, আমার জামাই যদি এমন করতো আমি শিওর তার মাথা ফাটিয়ে ফেলতাম। তুমি লাকি যে ভাইয়া এখনো তোমার মাথা ফাটায়নি। এত বড় অপরাধ পরেও বউয়ের জন্মদিন মনে রাখে না। সমুদ্র বলে, তাইলে তো বিধবা হবি তুই। এরপরও বিড়বিড় করে বলে, ওর নিশ্চয় অনেক মন খারাপ হয়েছে। পিউ আরো কিছু কথা শোনালো। দুই ভাই বোনের মধ্যে ঝগড়া লেগে গেলে আলিয়া শান্ত করার উদ্দেশ্যে বলে, ভাইয়া গিল্ট তো, এখন ঝগড়া না করে আবার অভিমান ভাঙানোর ট্রাই করি। সমুদ্র চিন্তা করে বলে, তোমরা আমাকে একটু হেল্প করো প্লিজ। পিউ বলে, যারা বউকে প্রায়োরিটি দেয় না, জন্মদিন মনে রাখে না, তাদেরকে আমি হেল্প করি না। আর কত কটা মারবে? চুপ কর ছোট মরিচ। সমুদ্র বলে, কি করলেও খুশি হবে? এনি আইডিয়া? ভাবে কি নিয়ে লং ড্রাইভে যেতে পারো। আসার পথে খারাপ লাগছিল, এর জন্য প্যারাসিটামল আর একটা নিউ ঘুমের মেডিসিন নিছে। একটু পরে মেডিসিনের রিয়াকশন শুরু হবে, ড্রাইভিং করলে শিওর অ্যাক্সিডেন্ট হবে। পিউ ঝাঁঝালো কণ্ঠে বলে, তোমার সব ভালোতে বাম হাত ঢোকানো লাগবে? হ্যাঁ, মেডিসিন নিতে কে বলেছে? হ্যাঁ আমি চাই গিয়ে ওকে উইশ করি, দেরি হয়ে যাচ্ছে। যাওয়ার আগে লেফট ওভার কেক থেকে এক পিস কেক সুন্দর করে সাজিয়ে ক্যান্ডেল জ্বালিয়ে ভেতরে ঢুকে সমুদ্র। আয়না তখন আলমারির কাপড় ভাঁজ করছিল। সমুদ্রকে আসতে দেখেও কিঞ্চিত নড়ে উঠে কাজে ফোকাস করে। সমুদ্রর সামনে দাঁড়িয়ে কেকের প্লেট হাতে ধরে বলে, সরি, আই মিন হ্যাপি বার্থডে বোজান। আয়না হালকা হাসলো, বলে, আই মিন থ্যাংক ইউ। সমুদ্র কেক টেবিলে রেখে ওকে নিজের কাছে টেনে ওর বুকে কাত হয়ে মাথা রেখে বলল, তুমি আমাকে আগে বলো নিচে। বার্থডে তেমন স্পেশাল কিছু না। সমুদ্র উঠে দাঁড়িয়ে কেক হাতে নিয়ে বলে, হ্যাপি বার্থডে ডিয়ার। আয়না চামচ দিয়ে কেক তুলে সমুদ্রকে খাওয়াতে চাইলে ও আগে আয়নাকে খাইয়ে দেয়। আয়না খেতে চায় না, জোর করে খাওয়ায় ওকে সমুদ্র। সে বলে, আপনি কেক খান, আমি খেয়েছি আগে। আমি তো এভাবে কেক খাই না। তাহলে কিভাবে খাবেন? অন্য চামচ আনবো? সমুদ্র ওকে টান মেরে এনে নিজের কোলে বসে। আয়না এটার জন্য একদম প্রস্তুত ছিল না, চোখ বড় করে ফেলেও। এরপর কেকের ক্রিম হাতে নিয়ে আয়নার গালে ঠোঁটে লাগায়। সে শিউরে ওঠে, ভেতর থেকে কেঁপে ওঠে, লজ্জায় চোখ বুজে ফেলে। সমুদ্র বলে, বিয়ের পরও 3 মাস সংসার করেও কি এত লজ্জা পায়? আয়না ওর কলার খামচে ধরে বলে, ছাড়ুন। সঙ্গে সঙ্গে সমুদ্র ওর ঠোঁট নিজের দখলে নিয়ে নেয়। কথাবার্তা বলতে দেয় না, একদম থামিয়ে দিল অন্যভাবে। ক্রিম লেগে থাকা ডান হাত দিয়ে আয়নার টসটসে গাল দুটোই স্লাইড করতে লাগে সমুদ্র। 2 মিনিট পর আয়না নিজে থেকেই সরে আসে। সরে আসতে সমুদ্র দ্বিতীয় দফায় আক্রমণ চালায় ওর গালে। ঠোঁটের পাতা দিয়ে গালে লেগে থাকা ক্রিম সাফ করতে থাকে। আয়না ওর সম্পূর্ণ ভার সমুদ্রের উপর ছেড়ে দিলেই ওকে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। নিজের প্রশস্ত ছাতিতে জায়গা হলো আয়নার। ঠেসে ধরে একদম ওকে আটকে নেয়, চোখের পাতায় ঠোঁট ছুঁয়ে দেয়। হাতে হাত রেখে আয়নাকে বিছানায় শুইয়ে ফেলে। ওর উপর উঠে আবেশে কেবল গলায় মুখ ডুবিয়েছে। এমন সময় দরজায় ঠক ঠক আওয়াজ পড়ে। সমুদ্র এক প্রকার রেগে যায়, বলে উঠে, বিয়ের পর কোন এককালে ম্যারেড কাপলের রুমে ঢুকে মানুষ প্রাইভেসি দেয় না কোনো? আপনার এত প্রাইভেসির দরকার কি জন্য? রুমের সামনে ডু নট ডিস্টার্ব লাগা রাখবো। আয়না ওকে ধাক্কাধাক্কি করে ফেলে দিয়ে উঠে দাঁড়িয়ে গাল পরিষ্কার করতে করতে বলে, আমাকে পেয়েছেন কি আপনি? ক্রিম লাগিয়ে একদম যা তা অবস্থা, সবার সামনে কিভাবে যাই আমি? সমুদ্র হাই তুলে নিয়ে বলে, তোমাকে কেকের নরম অংশ পাইছি, এর জন্য ক্রিম লাগিয়ে ডেকোরেশন করছিলাম। তুমি আমার ভ্যানিলা কেক। সমুদ্রের বুকে একটা কিল মেরেও দরজা খুলে দেয়। দরজায় মিসেস রোদেলা দাঁড়িয়ে। উনি বলে, তোরা কি খাওয়া দাওয়া ছেড়ে আমাকে জ্বালিয়ে শেষ করতে চাচ্ছিস? আয়না সমুদ্রকে উদ্দেশ্য করে বলে, আসুন খেয়ে নিন। সমুদ্র বলে, আমি খেয়ে এসেছি তো, আমি খাবো না। আয়না একটু মন খারাপ করে বলে, মামুনি, তুমি ময়নার মাকে সব খাবার ফ্রিজে তুলে রাখতে বলো। মিসেস রোদেলা বলে ওঠে, তোরা দুজন না খেলে খাবার ঢুকিয়ে রাখি কিভাবে? আয়ও দুপুরেও ঠিকঠাক খায়নি, এত রাত হতে চললো, ও এখনো খায়নি। সমুদ্র রাগি চোখে তাকিয়ে বলে, কি তুমি খাওনি? কেন খাওনি? এক্ষুনি আসো, আমার সামনে বসে খাবে। সে আয়নাকে এক প্রকার টেনে ডাইনিং রুমে নিয়ে যায়। মিসেস রোদেলা দাঁড়িয়ে থেকে ছেলের কাণ্ড দেখে মুচকি হাসে কেবল। তখনও ফাহাদ সাহেব চলে যায়নি, ইশরাকের সঙ্গে গল্পে মেজেছে।
আয়নাকে বসিয়ে সমুদ্র এক প্লেট বিরিয়ানি আর রোস্ট তুলে দেয়, এরপর বলে, খাও। খেতে মন চাইছে না। সমুদ্র কথা বাড়ায় না, নিজেই বিরিয়ানি মাখিয়ে আয়নার মুখে তুলে দেয়। ও চোখ বড় বড় করে তাকিয়ে বলে, আশেপাশে বড়রা আছে না, এসব কি করছেন? দুপুর থেকে তুমি খাও না, সেটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হলে কেউ দেখে ফেলবে। চুপচাপ খাও। আয়না ভদ্র বাচ্চার মতো খাবার মুখে তুলে নেয়। সমুদ্র বলে, পুরো প্লেট শেষ করবা। পাগল আপনি, আমি এমনি অল্প খাই। সমুদ্র রাগী গলায় বলে, সব শেষ করতে হবে। পরের লোকমা খাওয়াতে গেলে আয়না ওর হাতের আঙ্গুলে কামড় বসায়। সমুদ্র ব্যথা চেপে সহ্য করে বলে, বাবা, সবার সামনে খাইয়ে দিচ্ছে, তাতে কত বাধা। আর এখন যে সবার সামনে লাভ বাইট দিলেন, তার বেলায় কি? আয়না লজ্জায় মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। সমুদ্র থুতনিতে হাত রেখে এদিকে ঘুরিয়ে খাইয়ে দেয়। ফাহাদ সাহেব বিদায় নিলেন সবার সঙ্গে। আলিয়া আয়নাকে জড়িয়ে ধরে বিদায় নিল। যাওয়ার আগ মুহূর্তে ফাহাদ সাহেব মেয়ের মাথায় হাত রেখে বলে, অনেক সুখী হও আমার মা। এরপরে সমুদ্রের হাতে আয়নার হাত তুলে নিয়ে কণ্ঠে কোমলতা এনে বলে, তোমরা দুজন এখন সবচেয়ে বেশি আপন একে অপরের, সব সময় একসাথে থেকো। আয়নার বাড়ির লোকরা যাওয়ার পর সমুদ্র ঘোষণা দিল ও আয়নার জন্য নিজ হাতে কেক বানাবে। রোদেলা বলে, তোদের যা ইচ্ছে কর, আমি গেলাম ঘুমাতে। পিও চলে যায় নিজের রুমে। ডাইনিং রুমে কেবল আয়না আর সমুদ্র রয়ে যায়। আয়না প্রশ্ন করে, জীবনে কোনোদিন রান্নাঘরে গিয়েছেন? আজ যাবো। সমুদ্র রান্নাঘরে ঢুকে ইউটিউবে কেক বানানো দেখলো। যা যা বলছিল ইউটিউবে ওইসব সামগ্রী জোগাড় করতে হিমশিম খায় উনি। ওনার কাণ্ড দেখে আয়নার এত হাসি পাচ্ছিল। বেচারা আটা আর ময়দা চেনে না, ভুলে আটা নিতে ধরছিল। কত কিউট লাগছিল ওনাকে দেখতে যখন ময়দা ভেবে আটা নাড়ছিল। আয়না আটকিয়ে বলে, আরে আটা নিচ্ছেন যে, ময়দা নেন। সমুদ্র আবার ময়দা চেনে না, ওকে ময়দার ডিব্বা বের করে দেয়। ময়দা বাটিতে ঢালতে গিয়ে সমুদ্রের চোখে মুখে ময়দা ছিটকে পড়ে। পুরো নাজেহাল অবস্থা ওর। টি শার্ট আর চুল সাদা হয়ে গেছে। আয়না এবারে হাসি আটকাতে পারে না। ওর সব অভিমান কোথায় জানি অজানা ঠিকানায় হারিয়ে যায়। সে ফিক করে হেসে ফেলে। সমুদ্র নড়াচড়া দিয়ে গা থেকে ময়দা সরায়। আয়নার হাসির শব্দে থমকে দাঁড়ায় ও এরপর বলে, হাসছো কেন? আপনাকে একদম সাদা বাঁধানোর মতো লাগছে, হোয়াইট মানকি। সমুদ্র ময়দা চুল থেকে ঝাড়তে ঝাড়তে বলে, তোমাকে তাহলে একটু সাদা বান্ধনী মানে? কথাটার মানে বোধগম্য হতে আয়না রান্নাঘর ছেড়ে পালায়। সমুদ্র ওর পিছে ময়দা নিয়ে ছুটে আর বলে, থামো বলছি। পাগল আপনি, আপনি বরং থামুন প্লিজ। সমুদ্র ওকে নিয়ে ড্রয়িং রুমে ধরে ফেলে একদম বড় সোফায় বসে। এরপর অর্ধশোয়া করে নিজে ওর দিকে ঝুঁকে এসে বলে, সুন্দরী, আপনার পালানোর সব পথ বন্ধ। এরপর হাতের মুঠো করে রাখা ময়দা ওর চুলে লাগিয়ে দেয়। আয়না চোখ বন্ধ করে খিটমিট করে বলে, আমার শ্যাম্পু করা চুলগুলো নষ্ট করলেন। উফ। বাকি ময়দা হাতে নিয়ে সরাসরি ওর শাড়ি ভেদ করে পেটে আস্তে করে ছুঁয়ে দেয়। এরপর চোখের পাতায় ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, আমার কেক খাওয়ার সব স্বাদ ভরে গেল। এক জীবন আর কেক না খেলেও চলবে। সমুদ্র, এটা আপনার বেডরুম না, সবসময় এত খামখেয়ালি কেন আপনার? সমুদ্র খুব সংক্ষেপে বলে, কে বা আসবে এখন? আয়নার গলার ঠিক বাম পাশে ছোট্ট একটা তিল আছে, সেখানটায় হাত বুলায় সমুদ্র। এরপর নিজের গালে লেগে থাকা ময়দা আয়নার গালে ঘষে। সময় কোন দিক দিয়ে যাচ্ছে কেউ টের পায় না। কেবল দুজনের হার্টবিটের শব্দ শোনা যাচ্ছিল। দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঠিক গলা বরাবর ওর প্রিয় তিলটায় চুমু খেতে ধরলে ডাইনিং রুমের মাঝ বরাবর শব্দ ভেসে আসে, ভাইয়া, আমি কিচ্ছু দেখিনি। সমুদ্র তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে লজ্জায় বোনের দিকে তাকাতে পারে না। মিনমিনে গলায় বলে, কি বা দেখবে? মানে কিছু করলে তো দেখবে। সেটাই ভাইয়া, তুমি যেভাবে কি 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 কিস দিচ্ছে ওটা আমি একদমই দেখিনি। সমুদ্র রেগে মেগে বোনকে মারার জন্য তেরে এসে বলে, যা ভাগ। কিন্তু সরে গিয়ে পিউ বলে, কালকে ফ্রেন্ডের সাথে হ্যাং আউটে যাবো, 2000 টাকা দাও। আয়না দুই ভাই বোনের কাণ্ডে তার চোখ বনে যায়। সে চোখ গরম করে সমুদ্রের দিকে তাকিয়ে থাকে। সমুদ্র টাকা বের করে পিউকে দিয়ে বলে, ভাগ, নাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। টাকা নিয়ে পিউ চলে যায়। এরপর আয়না ওকে একদম কাছে ঘেঁষতে দিল না। কেক বানানোর সময় কোনো রকম দুষ্টুমি করেনি সমুদ্র। ওভেন থেকে বের করেও কেকটা আয়নার সামনে ধরে। হ্যাপি বার্থডে ওয়াইফ। তখন 11:56 বাজছিল ঘড়িতে। কেক কেটে আয়না মুখে নিলে ওটা এত পরিমাণ শক্ত যে চাবানো যাচ্ছিল না। সমুদ্র আশায় বুক বেঁধে জিজ্ঞাসা করলো, জীবনের প্রথম কেক বানালাম, কেমন হয়েছে? মজা। আয়নার হাতে থাকা বাকি অংশ সমুদ্র কামড় দেয়। সে সময় সে ইচ্ছে করে আয়নার আঙ্গুলে আস্তে কামড় বসায়। কেক মুখে নিয়ে ও ফেলে দিয়ে বলে, এত বাজে? কিভাবে শক্ত পোড়া তিতা কেক খেয়ে মজা বলো? এখনই ডাস্টবিনে ফেলে দেবো। আয়না হেসে বলে, ইটের মতো শক্ত, কিন্তু তাও আমার জন্য অনেক বেশি স্পেশাল। সমুদ্র হেসে ওকে কোলে তুলে নিয়ে রুমে পা বাড়ায়। এরপর দুজনে ফ্রেশ হয়ে ময়দা সরায় গা থেকে। সমুদ্র দুঃখী দুঃখী মুখ করে বলে, কিছু করলাম না,
তার আগে ফ্রেশ হতে হচ্ছে। কয়লায় বাঁধা কপাল আমার। আয়না তখন চুল মুছছিল। সমুদ্র ওর দিকে এগিয়ে গিয়ে টাওয়েল টেনে নিয়ে ফেলে দিল। এরপর গোসল করা ভেজা চুলে মুখ ডুবিয়ে কিছুক্ষণ ওর চুলের ঘ্রাণ নিয়ে পেছন থেকে জড়িয়ে নিয়ে সমুদ্র বলে, বলো আয়না, কি উপহার নেবে? আয়না দুদণ্ড ভেবে নিজেকে প্রস্তুত করে লজ্জায় নুয়ে পড়লেও ঘুরে দাঁড়িয়ে ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, I want to become the mother of your kids. সমুদ্র চকিতে উঠে বলে, 1 বছর হলো না, এর আগেই? কেন? আপনার বেবি পছন্দ না? না, মনে এখন আমি প্রস্তুত নই। ক্যারিয়ার গোছানো বাকি, এর মধ্যে দুদিক ম্যানেজ করা সম্ভব না। তাছাড়া মাত্র বিয়ে হলো, এই কোন এসব নিয়ে ভাবতে চাইছি না। মোর ওভার আই ডোন্ট লাইক কিডস, ইটস ট্রু। বাচ্চারা প্রচুর অ্যানোয়িং হয়। আই ডোন্ট লাইক কিডস, ইটস ট্রু। সারাটা রাত এই একটা কথায় ঘুরপাক খেতে লাগে আয়নার মস্তিষ্কে। ওর রাতে ঘুম হয় না, কেন জানি চোখ গড়িয়ে ফোটায় ফোটায় পানি গড়াতে থাকে খানিক বাদে। তবে সমুদ্র ওপাশে ফিরে আরামের ঘুম ঘুমাচ্ছিল। নিস্তব্ধ রজনীতে নিজেকে বড় অসহায় লাগে। জীবনের সমীকরণ মেলাতে গিয়ে কোথায় জানি আটকা পড়ে, কোথাকার কোন সুতোর টান যেন আলগা। সে হিসাব মেলাতে পারে না। ফলাফল একটা নির্ঘুম রাত কাটিয়ে দিল। সকালের দিকে চোখ বুজে আসলে সমুদ্র নড়চড় আওয়াজ কানে আসে। একটু পর নিজের চুলে কারো হাতের স্পর্শ পায় সে। চোখ বন্ধ করেই রাখে। ও বুঝি মিনিট 5 চুলে হাত বোলায়। আয়নার আরাম লাগে, বিষাদের তেতোস্বাদ একটু কমে। এরপর উনি উঠে চলে যান। সঙ্গে সঙ্গে আয়নাও উঠে বসলো, চোখ ফোলা তার। সমুদ্র ওয়াশরুম থেকে বের হতে দৃষ্টি নিবদ্ধ হলো আয়নার উপর। আয়নাকে দেখে সে বলে, আজ এত দ্রুত উঠে গেলেছে? আয়না উত্তর দিল না, তবে নিজের মনের খারাপ লাগাও বুঝতে দেয় না। ও উঠে রান্নাঘরের দিকে যেতে থাকে। সমুদ্র অনেক সকালে ব্রেকফাস্ট করে। ময়নার মা এত আগে আসে না। ওর জন্য প্রোটিন শেক বানিয়ে রুমে ফিরলে সমুদ্রর হাত ধরে টেনে নিজের কাছে বসিয়ে নিয়ে বলে, কি হচ্ছে তোমার? মুখে আমার ফোলা কেন? রাতে ঘুম হয়নি? আয়না সংক্ষেপে বলে, কিছু না। ও জানে সমুদ্রকে নিজের মন্দ লাগা বলে লাভ নেই, উল্টা নানান যুক্তি দিবে। ওর যুক্তি না যত্ন চায়। মেয়েরা যতই বিজ্ঞানী কিংবা প্রকৌশলী হোক না কেন, তাও যুক্তির চেয়ে মন ভোলানো আদুরে যত্ন আর কথা পছন্দ করে। ছোট্ট করে বলে, মাথা ব্যথা ছিল। সমুদ্র শার্ট পরতে পরতে বলে, না পা খেতে পারো। শোনো, সন্ধ্যায় একটা পার্টি আছে, আমি 6টায় এসে তোমাকে নিয়ে যাব। আমার যাওয়া কি খুব দরকার? মিস্টার মিসেস ইনভাইটেশন, আমাদের প্রজেক্টের সাকসেস পার্টি। আমার ক্লাস আছে, ক্লান্ত হয়ে যাব তো। আজকে তো বৃহস্পতিবার, তোমার ক্লাস 3টায় শেষ, জলদি বাসা ফিরবে। কুইজ আছে কোনো? না। সমুদ্র আর কিছু শুনেও না, জিজ্ঞাসাও করে না। মেডিসিন টেবিলে রেখে শুধু গেলাম বলে চলে গেল। আয়নার এমন ছকবাঁধা জীবনটা কেমন অগোছালো লাগে। না পারে কারোর সাথে শেয়ার করতে, আর না পারে মন খুলে নিজের খারাপ লাগাগুলো বলতে। সমুদ্রের সময় হয় না ওর সাথে বসে সারা বিকেল কথা বলার। আয়নার একাকী লাগে ভারী। বাবার বাড়ির কথা মনে পড়ে অনেক, কিন্তু শায়লা চৌধুরী ও বাসায় শিফট হওয়ার পর সে যায়নি বাবার বাসায় একবারও। আলিয়া ও দাদা দাদির সাথে ফোনে ভিডিও কলে কথা বলে শুধু। ওর কেন জানি দু চোখ ভরে ওঠে। এত পাওয়ার মাঝেও কি যেন না পাওয়া তার। এমন অসুখী বেরঙিন অগোছালো জীবনের উপর সে ক্লান্ত হয়ে পড়ছে ভারী। সমুদ্র কেবিনে বসে ফাইল দেখছিল। এমন সময় নক করার আওয়াজ ভেসে আসে। সে আসার অনুমতি দিতেই নাজিয়া এলো ভিতরে। হাসি হাসি মুখে অতিরিক্ত সাজ সরঞ্জাম করে, যা একান্তই অবান্তর। সমুদ্র চোখ ফিরিয়ে নিল। সজল ভাই 7 জন ক্যান্ডিডেটের মধ্যে নাজিয়াকে সিলেকশন করেছে। মেয়েটা কোয়ালিফাইড, কিন্তু স্বভাব কেমন যেন লাগে সমুদ্রের। কেমন একটু গা পড়া কিংবা অতিমাত্রায় বন্ধুত্বপূর্ণ লাগে। কটা দিনই গেল, এতেই ওর উপর একটা নেতিবাচক ইমপ্রেশন ক্রিয়েট হচ্ছে, যদিও বা সেটা কেবল সমুদ্রের ভ্রান্ত ধারণা বই কি। নাজিয়া ফাইল নিয়ে এসে বলে, স্যার, আজ দুপুর 2টায় মিটিং শিডিউল ফিক্সড করব। হ্যাঁ, করো। নাজিয়া ফাইল নিয়ে তার সামনে ঝুঁকে দাঁড়াতেই ওর ফিমেল শার্টের 3টা বোতাম খোলা থাকায় কিছু অস্বস্তিকর অপ্রীতিকর পরিস্থিতিতে পড়ে সমুদ্র। সে দ্রুত সাইন করে বলে, আচ্ছা, এখন যান। স্যার, একটা হেল্প লাগতো। কি? আমাকে এখনো পিকআপ সেটেলের জন্য ব্যবস্থা করে দেয়নি। আজকে একটু ড্রপ করা যাবে? সমুদ্র একবার ভাবলো হেল্প করবে না, না বলে দিবে। পরবর্তীতে বলে ওঠে, আমি 5টায় বের হব, আপনি তখন আমার অফিসের গাড়িতে উঠে পড়বেন। থ্যাঙ্কস স্যার। নাজিয়া চলে যায়। তবে ওর কড়া পারফিউমে সুঘ্রাণ কেবিনে রয়ে যায়। দুপুরে খাওয়ার সেরে সে আয়নাকে রিমাইন্ডার দেওয়ার জন্য ফোন দিয়ে মনে করিয়ে দিল পার্টির কথা। আয়না তখন কেবল ভার্সিটি থেকে ফিরে এসেছে। আয়নার ইদানিং কি হয়েছে কে জানে, একদম বাইরে যেতে ইচ্ছা করে না। সে গোসল করে ভেজা চুলে ঘুমিয়ে পড়ল। এদিকে সমুদ্র মিটিং শেষ করে অল্প কিছু খেয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়তে খেয়াল হলো নাজিয়াকে ড্রপ করার কথা। সে কল দেয় নাজিয়াকে, তারপর গাড়িতে গিয়ে বসে। মেয়েটা পার্কিং লটে এসে দাঁড়ায়। হেঁটে এসে পিছনের দিকে তার পাশে বসে পড়ে। সমুদ্র চকিতে ওঠে। সবসময় অফিসের কেউ বসলে সামনের সিটেই বসে, সমুদ্রের পাশে পেছনে কেউ বসে না।
অঘোষিত নিয়ম যেন সেটা। নতুন হওয়ার সুবাদে নাজিয়া বোধহয় এই নিয়ম জানে না, সে বলতেও পারছে না নেমে পড়ার কথা। গাড়ি চলা আরম্ভ করেছে, ড্রাইভার গাড়ি চালাচ্ছে। নাজিয়ার বাসার কাছাকাছি আসতেই ও বলে ওঠে, স্যার বাসায় আসেন, চা কফি খেয়ে যান। আমি অবশ্য একাই থাকি। না না, আজ নয়, অন্য সময়। ওর বাসার গলির সামনে ঢুকতে রাস্তা একটু খারাপ বিধায় গাড়ি ঝাঁকি খায়। নাজিয়া একদম সমুদ্রের গায়ে ঢলে পড়ে, গায়ের সঙ্গে লেগে যায় কেমন চাহনিতে। নাজিয়া ওর দিকে তাকায়, খুব বিরক্ত লাগে সমুদ্রের। সে দ্রুত সরে এসে বসলো এবং বলে, নামুন এখানে, বাকিটা হেঁটে যান। স্যার আসেন না আমার বাসায়। না, আমার ওয়াইফ অপেক্ষা করছে। নাজিয়া একটু চমকালো, যেন স্যারের ওয়াইফ বিষয়টা হজম করতে পারছে না বলেই বসে। আপনি বিবাহিত? বিবাহিত না হলে ওয়াইফ পাবো কোত্থেকে? সিঙ্গেল থাকলে ওয়াইফ থাকে নাকি? নাজিয়া নেমে আগ বাড়িয়ে নিজের বাসা দেখে আরো কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তার আগে সমুদ্রের আদেশে ড্রাইভার গাড়ি সামনে নিয়ে যায়। মামুনির ডাকে আয়নার ঘুম ভাঙে, উনি ডেকেই চলেছেন। ঘুমের ঘোরে পরিষ্কারভাবে কিছু শুনতে পায় না। আয়না উঠে বসতেই মিসেস রোদেলা বলে, কল দিয়েই যাচ্ছে, তুমি ফোন ধরছো না জন্য আমাকে কল দিয়ে জ্বালিয়ে মারছে। তুমি রেডি হলেই ও শান্তি পাবে। তোমাকে রেডি করানোর দায়িত্ব আমাকে দিয়েছে সমুদ্র। আয়না উঠে বসতেই মিসেস রোদেলা বলে, আয়নার খেয়াল হলো আজ ওদের পার্টিতে যাওয়ার কথা। তাকে মামুনি নিজের দামি আর সুন্দর একটা কালো শাড়ি পরিয়ে দিল। পিউ আবার ওর ভেজা চুল দেখে হেয়ার ড্রেস দিয়ে শুকিয়ে চুল স্ট্রেটও করে দেয়, আবার সুন্দর করে মেকআপও করে দিল। নিজেকে দেখে সে নিজেই অবাক হলো, অন্যরকম লাগছে দেখতে। পিউ ভাবিকে দেখে বলেই ফেলে, ভাবিমণি তোমাকে অনেক সুন্দর লাগছে। তোমার রূপ দেখে ভাইয়া নিশ্চয়ই আজ পাগল হয়ে যাবে। আয়না লজ্জা মিশ্রিত হাসি হাসে। একটু পর সমুদ্র রুমে আসলে পিউ বেরিয়ে যায়। সমুদ্র আয়নাকে সাজুগুজু করে বসে থাকতে দেখে বলে, আমি ভেবেছি তুমি আরো ঘন্টা খানেক অপেক্ষা করাবে। আমার সৌভাগ্য অপেক্ষা থাকতে হলো না। ব্লাগ করেছ, তাহলে আমি ব্লাগ করি, ম্যাচিং হব। ও ওয়াশরুমে চলে যায়। আয়না চুপচাপ বসে থাকে। সমুদ্রের মধ্যে সবার সামনে পাবলিকালি পারফেক্ট কাপল হওয়ার খুব শখ। দুনিয়ার মানুষের কাছে তারা বেস্ট কাপল, অথচ আসার পর একবারও বলল অব্দি না আয়না কেমন আছে, ওর মন খারাপ কেন। কিন্তু ওনার তো সেদিকে তাকাবার জো নেই। সুন্দর করে সাজলে সুন্দর থাকা হয় না মিস্টার ওশেন? সমুদ্র সাদা শার্ট আর কালো প্যান্ট পরে বেরিয়ে আসে। আলমারি থেকে ব্ল্যাক স্যুট বের করে বলে, লেবু শরবত দাও। এ বাসায় আসার পর থেকে প্রতিদিন আয়না ওনার জন্য শরবত বানিয়ে রাখে। অফিস থেকে এলে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে সার্ভ করে। আয়নার বানানো লেবুর শরবত সমুদ্রের খুব পছন্দ। গ্লাসে করে শরবত এনে দিলেও খেয়ে নিয়ে গ্লাস টেবিলে রাখে। খুব অভিজ্ঞ পুরুষের ন্যায় আয়নার কোমর জড়িয়ে ধরে। আয়না সরে আসতে চায়, কিন্তু সমুদ্র বাধা দেয়। দুজনের মধ্যে হাতাহাতি চলে। একটা পর্যায়ে আয়না বলে, আমার সুন্দর করে পরা শাড়ির ভাঁজ নষ্ট করছেন। সমুদ্র কথার ফাঁকে ওকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে এবং সুযোগের সঠিক ব্যবহার করে। নিজের বাম হাত আয়নার শাড়ির ভাঁজে কোমর থেকে আরো সামনে অগ্রসর করে। এরপর কানের সামনে মুখ নিয়ে এসে বলে, সমস্যা নেই, শাড়ি খুলে গেলে আমি আবার পরাই দিব। আফটার অল শাড়ি পরাতে আমি এক্সপার্ট। আয়না নড়ে চড়ে উঠে। তবে সমুদ্র পকেট থেকে একটা বক্স বের করে, ডায়মন্ডের একটা চেন বের করে। পেছনে লেপ্টে থাকা চুল আস্তে আস্তে সরিয়ে দেয়। ওনার শীতল স্পর্শ নিজের ঘাড়ে পড়তেই কিঞ্চিত কাঁপে আয়না। চেন গলায় পরিয়ে দিয়ে অনেক চেষ্টা করেও সমুদ্র আর হুক লাগাতে পারে না। বহু কষ্টে হুক লাগিয়ে দুজনেই ড্রেসিং টেবিলে লাগানো মিররের দিকে তাকায়। আয়নার গলায় হীরা সিম্পল চেনটা মানিয়েছে বেশ। সমুদ্র নিজেও মোহ আবিষ্ট নজরে তাকিয়ে থেকে আরেকটু আয়নাতে বিভোর হয়ে বলে, থাক, আজ আর না যাই, বাসায় থাকি। এরপর গলার ওই প্রিয় জায়গায় ঠোঁট ছুঁয়ে কানের লতিতে কামড় বসায়। আরো একটু কাছাকাছি আসবে তখন বিকট শব্দ তুলে সমুদ্রের ফোন বেজে ওঠে। তবে ফোন ধরে মুড আর টাইম ওয়েস্ট করার ইচ্ছা বুঝি ওর ছিল না। আয়নাকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নেয়। আয়না একদম চুপটি করে ওর বুকে নেতিয়ে পড়ে, কপালে ছোট্ট একখানা চুমু দেয়। দুজন দুজনের দিকে তাকায়। সমুদ্র দৃষ্টি ওর গোলাপি ঠোঁট দুটির দিকে এগিয়ে এসে নিজের হাতের অনামিকা আঙ্গুল আলতো করে ওর ঠোঁটে ছোঁয়ায়। ও আবেশে চোখ বুজে ফেলে। সমুদ্র নিজের আঙ্গুলে লিপস্টিকের অস্তিত্ব খুঁজে পায়। নিজেও আয়নার দিকে ঝুঁকে নাকে নাক ঘষে, হাতে হাত আঙ্গুলে আঙ্গুল ছন্দ তুলে আয়নাকে একদম নিজের সঙ্গে মিশে ফেলে। নিজের পায়ের পাতার উপর দাঁড় করায়। আয়না ওর কলার খামচে ধরে। কেবল দুজনেই দুজনকে অনুভব করছিল। একে অপরের ঠোঁটে গরম উষ্ণতার মৌসুম শুরুর পূর্বাভাসের আগে আবারও ফোন বাজে। বিকট শব্দে বিরক্ত হয় দুজনে। সমুদ্র সরে এসে ফোন হাতে নিয়ে বলে, সরি। আয়না বিড়বিড়িয়ে আওড়ালো, বাসায় থাকলেও মন অন্য কোথাও রাখেন। বাসা থেকেও লাভ কি? ফোনে কথা বলেই পার করেন। ফোনে কথা বলা শেষ করে দুজন বেরিয়ে পড়ে। আয়না থাকলে সে নিজেই ড্রাইভিং করে, আজও ব্যতিক্রম নয়। বনানীর 5 তারকা হোটেলে এসে পৌঁছে গন্তব্যে চলে যায় তারা। অনুষ্ঠান চলছে, বিশাল আয়োজন। আয়নাকে অনেকের সঙ্গে পরিচয় করিয়ে দেয় সমুদ্র। লাইভ মিউজিক চলছিল, অনেক কাপল আবার ডান্সও করছে। শুধুমাত্র অ্যাডাল্টরা থাকায় ওপেনলি অনেক কিছুই হচ্ছে। তারা দুজন পাশাপাশি বসে লাইভ মিউজিক উপভোগ করছে।
দুজন ব্ল্যাক পরায় মানাচ্ছিল বেশ। ফটোগ্রাফার এসে ছবিও তুলে ওদের। ওই সময় সমুদ্র হাসি হাসি মুখ করে ওর কোমরে হাত রেখে কি অমায়িক পোজ দেয়। এক ভদ্রমহিলা, সমুদ্রের পরিচিত কেউ হবে হয়তো, উনি এসে বলে, এই যে লাভ বার্ডস, তোমরা যাও রোমান্টিক ডান্স করো, বসে আছো কেন? সমুদ্র ওনার কথায় হেসে হাত বাড়িয়ে দিয়ে আয়নাকে প্রশ্ন করে। মে আই ম্যাডাম? আয়না একটু হতভম্ব হয়, তবে অদ্ভুত এক ভালো লাগা খেলে যায়। সে হাত এগিয়ে দিতেই উনি ধরে ফেলে, এগিয়ে নিয়ে চলে লাইভ মিউজিকের স্টেজের সামনে। ওদের দিকে ফোকাস লাইট জ্বলে। গায়ক গান পরিবর্তন করে নতুন করে গিটারে সুর তুলে গায়, আই উড নেভার ফল ইন লাভ এগেন আনটিল আই ফাউন্ড হার। মিষ্টি সুর ভেসে আসে। সমুদ্র ওর কোমর ধরে, আয়নার একটা হাত নিজের কাঁধে রাখে, আরেকটা হাত নিজের অন্য হাতে এর হাত রেখে একটু দুলে। আয়না নিচের দিকে তাকিয়ে থাকে, কিন্তু সমুদ্র ওকে দেখেই যায়। I would never fall unless it's you I fall into. I was lost within the darkness, but then I found her. I found you. লাইন দুটো শেষ হওয়ার আগেই আকস্মিক সমুদ্র ওকে হেলিয়ে দিয়ে ধরে নিজে একটু হেলে দাঁড়ায়। দুজন অতি নিকটে চলে যায়, তবে একজন আরেকজনের হৃদয়ের খবর শুনতে পায় না। কে জানে কবে ঠিক ততখানি দূরত্ব পৌঁছাবে তারা, যেখানে পৌঁছালে একে অপরের হৃদয়ের খবর বিনা চিঠি লিখে পড়ে ফেলা যায়। হাততালির আওয়াজে ওরা সোজা হয়ে দাঁড়ালো। স্টেজ থেকে ফিরে টেবিলে বসে টুকটাক কথা বলছিল। সারাদিনে মাত্র একটু হাসলো আয়না। টেবিলে খাবার পরিবেশন করার আগ মুহূর্তে সমুদ্রের ফোনে একটা কল আসতে থাকে। আয়না বিরক্ত হয়ে যায়, এরপর বলে, রিসিভ করে কথা বলুন। লাইভ মিউজিক চলছিল বিধায় সে সরে করিডোরে চলে যায়। এদিকে ফুড সার্ভ করা হচ্ছিল। সমুদ্র একটু পর বিরস মুখে এসে বলে, আয়না, আমাকে একটু অফিস যেতে হবে, খুব দরকার। আয়না হতবিহ্বল হয়ে তার পানে তাকালে। উনি চেহারায় অনুতপ্ততা এনে বলে, জানতাম না এমন হবে, আসলে ঝামেলা বলে কই তো আসে না, আম সরি। আয়নার প্লেটে এক গাদা খাবার তুলে দিয়ে বলে, তুমি খাও। শায়লা আন্টি আর বাবা রাস্তায় ওনারা আসছেন, এই টেবিলে বসবে, আমি তাহলে যাই। সমুদ্র হনহনিয়ে বেরিয়ে যায় অনুষ্ঠান থেকেও। একবারও পিছনে ফিরে আয়নার বিষাদ ভরা চেহারা দেখেনি। আধা ঘন্টা বাদে অবশ্য ফাহাদ সাহেব এলেন শায়লাকে নিয়ে। ওরা একই টেবিলে বসে, কিন্তু আয়না একদম চুপচাপ কেমন উদাসীন থাকে। খাবারও খায় না। পার্টি শেষ করে ফাহাদ সাহেবের গাড়ি করে আয়নাকে বাসায় নামাতে যায়। শায়লা আর আয়না পিছনে বসে। ওর ফোনে বারবার সমুদ্রের কল আসে, কিন্তু রিসিভ করে না। পরবর্তীতে শায়লা চৌধুরীর ফোনে কল আসে সমুদ্রের। ফাহাদ সাহেব জিজ্ঞাসা করলো, আয়ু, কি হয়েছে তোমার? আয়না জবাব দেয় না। ঠাই জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। শায়লা নিজে থেকে আয়নার কানে নিজের ফোন গুজে দেয় এবং বলে, যার জন্য উদাস হয়ে মুখ ফুলিয়ে বসে আছো সে লাইনে আছে, কথা বলো। সমুদ্র লাইনের ও প্রান্ত থেকে একটানা অনেক কিছুই বলে, কিন্তু আয়না প্রত্যুত্তর করে না। 12:15 সমুদ্রের বাসার গেটে নামিয়ে দিয়ে ফাহাদ সাহেব লিফট অব্দি আয়নাকে উঠিয়ে দিলেন। উনি অনেক চেষ্টা করে কথা বলার, কিন্তু আয়নার বাবার উপর তীব্র রাগের তোপে এসে হেরে যায়। বাসায় ফিরে আসতে দেখে সমুদ্র অফিস থেকে মাত্র এসে ডিভানে বসেছে। আয়নার ভীষণ রাগ ক্ষোভ জমেছিল। সে গটগট করে রুমে ঢুকে পড়ে। সমুদ্র কিছু বলছিল, ওকে যা শোনার প্রয়োজন বোধ করলো না। রুমে এসে সর্বপ্রথম আয়না তার হ্যান্ডব্যাগ ছুঁড়ে মারে, তখনই সমুদ্র রুমে আসে। এরপর একটা খুব বাজে ঘটনা ঘটায় আয়না, যেটা সমুদ্রের মনে বিরূপ প্রভাব ফেলে। ওর আগের বসে আজকের গিফট দেওয়া ডায়মন্ডের চেনটা ছুঁড়ে ফেলে দেয় সমুদ্রের পায়ের তলায়। সে অদ্ভুত চোখে আয়নার এই রূপ দেখে। ওরও রাগ উঠলো। সারাদিনের এত প্রেসারে থেকেও গিফট এনেছে। বলে উঠে, কি করলে এটা? আপনার জিনিস আমার লাগবে না, আপনি প্লিজ অফিসে যান। ফালতু বকো না। আয়না তেজি কর্কশ গলায় বলে, সমুদ্র, আপনার আসলে আমার জন্য, আমাদের সম্পর্কের জন্য পার্সোনাল কোনো সময় নেই। অবসর পেলে আসেন সময় কাটাতে, আমি নিশ্চয়ই আপনার অবসর নই। সমুদ্র ভ্রু কুঁচকে বলে, রেগে আছো? সরি বলছি তো। কিন্তু আয়না দমে থাকে না, চিল্লাতে থাকে। ঝগড়া শুরু হয় তাদের মধ্যে। কথার পিঠে কথা দিয়ে একে অপরকে দমাতে চাইছিল। আয়না বলে, এই সম্পর্কের আসলে কোনো নাম নেই। পুরুষ মানুষ এর চেয়ে বেশি রক্ষিতাকেও সময় দেয়। আপনার কোথাও আমি নেই, আপনার জীবনে আমার কোনো ইম্পর্টেন্স নেই, আগাছার মতো আমি। সমুদ্রের কপালে রগ ফুলে উঠে রাগে। সে চেঁচিয়ে উঠে বলে, শাট আপ আয়না। ভীষণ জোরে চিৎকার দিয়ে কথাটা বলায় ভয়ে কেঁপে ডুকরে কেঁদে ফেলে ও। তবে সমুদ্র তো আক্কা করে না, শুধু বলে, নিজের দোষ অশান্তি বাড়াচ্ছ। সামান্য ম্যাটারে এত রিয়েক্ট কেন করছো? মানুষের কাজ পরে যেতেই পারে। আয়না কঠোর গলায় বলে, অফিস আওয়ারের পর কিসের কাজ আপনার, তাও প্রতিদিন? আই ডোন্ট নো তুমি কি মেনে করে কি না কি বলছো। তুমি আমাকে অবিশ্বাস করছো? হ্যাঁ। দ্যাটস ক্রেজি। আপনি আসলে আমাকে ভালোবাসেন না, তাই না? এখানে ভালোবাসা কোত্থেকে আসলো? বিশ্বাসের সঙ্গেই ভালোবাসা জড়িত। আয়না উঠে এসে ওর কলার চেপে ধরে কাঁদতে কাঁদতে বলে, শুধু শুধু বিয়ে করে আমাকে এত মানসিক কষ্ট কেন দিচ্ছেন? নিচে শারীরিক আঘাতেও তো কম কষ্ট হয়। আমার সঙ্গে বনিবনা না হলে ছেড়ে দিলেই পারেন। সমুদ্র অগ্নিচক্ষু দৃষ্টিতে তাকিয়ে বলে,
তুমি তো বিয়ের 7 দিন পর থেকে তালাক চাও। 7 দিন না চাইতেই বাবার কাছে তালাক নিয়ে আলোচনা করো। তুমি পারবে না সংসার করতে। স্বামী সংসারে পবিত্র থাকার মনোভাব তোমার নাই। তোমার মধ্যেই দোষ আছে। নিশ্চয়ই ভার্সিটি কোনো ছেলের সঙ্গে তোমার সম্পর্ক আছে, তাই না? রঙ্কন আহমেদ, ওর সাথে রিলেশন ছিল না? তোমার কি মনে হয় আমি কোনো কিছুর খোঁজ রাখি না? তুমি নিজে ঠিক নাই, আমাকে কাট করে দাঁড় করাও। তোমরা সব মেয়ে ছলনাময়। নারী স্পর্শে জীবনের যত অশান্তির মূল। আয়না 2 কদম পিছিয়ে গিয়ে বলে, আপনি নিজেকে নির্দোষ রাখতে মিথ্যাও বলা শুরু করলেন। ডিভোর্স তোমার চাই আয়না, তবে 7 দিনের মাথায়। এই সম্পর্ক কেবল আমার জোরে টিকে আছে। তুমি তো কবে বাঁধন আলগা করে চলে গেছো। আয়নার চোখের কান্নার বাঁধ ভাঙে। ওর চরিত্র নিয়ে অন্য কারোর সাথে জড়িয়ে অপবাদ দেওয়া ও সহ্য করতে পারে না। ফ্লোরে বসে কেঁদে ফেলে। সবকিছু অসহ্য লাগে তার। সমুদ্রের কি ওর প্রতি এক বিন্দু মায়া হয় না? আজকের আকাশ নক্ষত্রবিহীন, হয়তো চন্দ্রবিহীনও। নিকোষ কালো তমসাপূর্ণ রাত। অমাবস্যা চলে বুঝি? হ্যাঁ, অমাবস্যায় তো। সমুদ্র আয়নার মনেতে আজ ঘোর অমানিসা। নিশ্চিদ্র কালো আধার রাত যেন মনের ভেতরে দুঃখী বিষাদকে আরো দ্বিগুণ হারে বাড়িয়ে দিচ্ছে। আয়না নির্জীব নিথর শরীরে হেলান দিয়ে ফ্লোরে বসে হয়তো কাঁদছে। সমুদ্র বারান্দায় দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ফুটছে। কোথায় জানি কি পুড়ছে। পোড়ার অদগ্ধ কষ্ট সারা অঙ্গময় ছড়িয়ে যাচ্ছে। এভাবে এমন পরিস্থিতিতে কি আদৌ শ্বাস নেওয়া যায়? প্রবল ঘূর্ণিঝড়ের পরপর প্রকৃতি কেমন নিশ্চুপ থাকে। তাদের রুমের অবস্থাও তেমন, একদম নীরব খামোশ। সে কাছের স্লাইডের ভেতর দিয়ে আয়নার পানে তাকালো। মাথা নিচু করে আছে ও। থেকে থেকে কাঁপছে, হিচকি উঠে গেছে বোধহয়। সে রুমের দিকে পা বাড়ায়, গ্লাসে পানি ঢেলে আয়নার সামনে ফ্লোরে রেখে দেয়, কিন্তু মুখে কিছু বলে না। ওর হাঁটার শব্দ পেয়ে আয়না মুখ তুলে তাকায়। রুম জুড়ে তখন নিভু ড্রিম লাইট জ্বলছে। ওর চোখে পানি দেখে মায়া হলো সমুদ্রের। মায়া এক বড় কঠিন জিনিস। 2 মিনিট আগেও মেয়েটাকে সে প্রতিদ্বন্দ্বী ভাবছিল, অথচ এখন মনে হচ্ছে নিজে হেরে গেলেই ভালো ছিল। সমুদ্র টেবিল থেকে গাড়ির চাবি হাতে নিয়ে বলে, বলছিল না আমার সঙ্গে থাকবে না? দেখো যাচ্ছি আমি। সবচেয়ে ভালো হয় যদি আজ অ্যাক্সিডেন্ট করে মরি। কেন জীবনের এই পর্যায়ে এসে মনে হচ্ছে মরণেই শান্তি। এছাড়া জীবনের শান্তি খোঁজে ভুল। আয়না বসে থাকা অবস্থাতেই ওর কথায় চমকে ওঠে। তবে সমুদ্রও বলে যায়, তোমার চিন্তা ভাবনা এত জটিল কেন হয় না? রাতের বেলা অফিসে গেলে কেন খারাপ ইঙ্গিতে নিলে? আমার যা পছন্দ না হলে ওইখানে বাধা দিতে। কেন তো অশান্তি করলে? এমন টক্সিক রিলেশনশিপ বহন করা খুবই পীড়াদায়ক। আর তুমি এই অবস্থায় বাচ্চা চাও? হ্যাঁ, বাচ্চাকে কোন পরিবেশ দেবে? মা হিসেবে ব্যর্থ হবে তখন। আয়না নিজের 2 কানে হাত চাপ দিয়ে ধরে বলে, আপনার কোনো কথাই আমি শুনতে চাই না। সমুদ্র থামে, গটগট করে রুম ছেড়ে বেরিয়ে যায়। ওর যাওয়ার দিকে তাকিয়ে আয়না পাথর হয়ে বসে থাকে। নির্জীব দৃষ্টি মেলে। সমুদ্র বুঝেও বুঝলো না এই মুহূর্তে আয়নার আসলে একটা স্নিগ্ধ ভালোবাসাময় ছায়াময় স্পর্শ দরকার ছিল একখানা আদর টুকরো। কথার বিপরীতে ওকে বিপক্ষ দল বানিয়ে জিতে যাওয়াই কি আসল বিজয়? সমুদ্র কি সুন্দর কেবল নিজেরা দিকের কথা বলে জিতে যাও। বিপরীতে থাকা ব্যক্তিকে একদম বোঝো না। সে তো তোমার শত্রু নয়। রাত বেশ গভীর হচ্ছিল। 1:30 থেকে ঘড়ির কাঁটায় 2টোয় পৌঁছে। আয়না ঠাই ফ্লোরে বসে আছে। চোখের পানির বর্ষণ থেমেছে। অশ্রুমালা গালে শুকিয়ে কাঠ। ঘড়ির কাঁটার শব্দেও ছমছমে ভাব। আয়নার চিন্তা হতে থাকে। সমুদ্র ফিরে আসার কোনো লক্ষণ নেই। কপালে সূক্ষ্ম চিন্তার রশ্মি পড়ে। উনি যাওয়ার আগে কি সব কুলক্ষণা কথাবার্তা বলছি। অ্যাক্সিডেন্ট হওয়ার এত ঝগড়ার মাঝেও কেবল ভালোবাসা আছে বিধায় ওনার জন্য ভীষণ ভাবনা আয়নার। আশেপাশে চোখ বুলালো, কতক্ষণ কেটে যায় খেয়াল নেই। তবে জোরে ফোন রিং হওয়ায় ওর অন্তর কেঁপে ওঠে, কেমন ভয় কাজ করে। ফোন কানে নিলে ওপাশ থেকে অপরিচিত গলায় কেউ বলে, আপনি সাদবিন রহমানের কে হন? কেন? কে আপনি? আমি ক্লাব বনানীর ম্যানেজার। উনি প্রায় অচেতন অবস্থায় আছে, প্রচুর ড্রিঙ্ক করেছে। এই অবস্থায় একাই ড্রাইভিং করতে যাচ্ছে, কিন্তু মাতাল অবস্থায় ড্রাইভিং করলে দুর্ঘটনা হবে। আপনি ওনার কে হন? আয়না খুব নিয়ে আসা গলায় বলে, ওয়াইফ। ওনাকে এসে নিয়ে যান ম্যাম, ক্লাব ক্লোজ করতে হবে। আপনি না আসলে উনি একাই চলে যাবে। ওকে অপেক্ষা করতে বলেন, আমি আসছি। আয়না কালো শাড়ি পরে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। যেতে সময় কম লাগে। রাস্তা একদম নির্জন ফাঁকা। নিজস্ব গাড়ি হওয়ায় নিরাপদে বনানী পৌঁছে সে। ক্লাবের সামনে যেতেই দেখলো ক্লাবের আয়োজন এখনো জমজমাট। রাস্তায় মানুষ না থাকলেও ক্লাবে অনেক মানুষই উপস্থিত। গানও বাজছে খুব লাউড ভাবে। আয়না চোখ মুখ খিচে ভেতরে প্রবেশ করে। জীবনে কোনোদিনও এমন পরিবেশে যায়নি। ভেতরে ঢুকে সে অবাক হলো। পরিবেশ দেখে বোঝার উপায় নেই যে এখন মধ্যরাত। তার উপর তার বয়সী অনেক মেয়েও আছে। সে ভাবতো ক্লাবে কেবল ছেলেরাই যায়। ক্লাবটা খুব বেশি বড় না। প্রবেশ গেটে এসে দাঁড়াতেই সমুদ্রকে একদম শেষ প্রান্তে একটা টেবিলে বসে ওয়েটারের সঙ্গে কথা বলতে দেখা গেল। ওয়েটারের হাতে হরেক রকম ড্রিঙ্ক ও চোখের
পলকে এক প্যাক গিলে নিল। আয়না হেঁটে এসে ওনার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, সমুদ্র। মাতাল থাকা অবস্থাতেও সমুদ্র আয়নার কণ্ঠস্বর চিনে ফেলেও পিছন ফিরে বলে, আয়না তুমি এসেছো। এরপর ওয়েটারকে বলে, আমার ওয়াইফ আয়না, ও আসে সেলিব্রেশন হওয়া উচিত। ও ফের আরেক পেক নিয়ে গিলে এক ঢোকে। আয়না একদম সামনে এসে দাঁড়ায় এবং ওয়েটারকে ধমক দিয়ে বলে, দেখছেন না ওনার অবস্থা, তাও কেন দিচ্ছেন একটার পর একটা ড্রিঙ্ক? ওয়েটার ঝাড়ি খেয়ে কাচুমাচু করে বলে, আমার কাজই তো সার্ভ করা, স্যারের অর্ডার ছিল। আপনি অর্ডার করা ড্রিঙ্ক নিয়ে চলে যান। ওয়েটার চলে গেলে সমুদ্র মন খারাপ করে বলে, খাওয়ার পর খুব আরাম লাগে, কোনো অশান্তি থাকে না। তুমি আলম ভাইকে যাইতে কেন বললে? আয়নাকে কিছু বলতে না দিয়ে ওর আয়নার গায়ে ঢুলে পড়ে বলে, সামটাইমস নিজে খুব ফেড আপ হয়ে যায়। আয়না বলে, কষ্ট দিলেন আমাকে, কথার আঘাতে টুকরো টুকরো করে শেষ করে দিলেন আমায়, অথচ এখন নিজেই ভিকটিম রোল প্লে করছেন। আয়না, আমার অনেক কষ্ট আছে, তোমাকে বলি না, লোকেই তোমার থেকে। উনি পুরোপুরিভাবে মাতাল অবস্থায়, এমনকি বসে থাকতেও দুলছে, তবুও কি করুণ সুরে মাতলাম ও কথাবার্তা বলল যেন সবটা সত্য। আয়না হাসে ওর কথা শুনে আর বলে, যে কষ্ট দেয় তারও কষ্ট থাকে নাকি? তোমার কথা কিছু বুঝি না। বলেই উঠে দাঁড়িয়ে বারের দিকে গিয়ে আরেকটা বোতল হাতে নিয়ে বলে, বিলে অ্যাড করে দিয়েন। চুমুক দেওয়ার আগে আয়না ওর হাত থেকে বোতল নিয়ে বলে, মাতাল হয়ে আর কত মাতলামো করবেন? নিজে যে একজন ডক্টর সেটা মনে আছে আপনার? সমুদ্র একটু ভ্রু কুচকে মুখ কেমন করে এরপর বলে, না, ভুলে গেছিলাম, এখন মনে পড়লো, আবার বোতল দাও। বাসায় চলেন, আপনার অবস্থা ভালো না। এত ড্রিঙ্ক কেউ করে? বাসায় মা বাবাকে কি জবাব দেবেন? লজ্জাশরম কিছু কি বাকি নেই আপনার? মাতাল অবস্থায় আছেন আপনি। সমুদ্র পিটপিট করে তাকিয়ে বলে, নো নো, আমি মাতাল না, বলছো? আমি একদম নর্মাল আছি, বিশ্বাস তো তুমি আমায় করো না, তার প্রমাণ দেই। এরপর থেমে বলে, আমাদের হৃৎপিণ্ড বুঝছো 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, সিস্টল ডায়াস্টল মিলে হৃৎস্পন্দন। আচ্ছা চুপ করুন, বাসায় যাব, চলুন। না, আমি আর বাসায় যাব না, তুমি আমার কথা শোনো। এরপর সমুদ্র আয়নার গলার কাছটার বনে হাত দিয়ে বলে, এটাকে ক্লাভিকেল বলে। মাতাল সমুদ্রের মনে হয় পুরাতন পড়াশোনা খেয়াল আসছিল। আয়নার গলা থেকে আরেকটু হাত নামিয়ে বলে, এই জায়গায় স্ক্যাপুলা থাকে। আয়না হাত দিয়ে ওনার হাত সরাতে চাইলে সমুদ্রর হাত ধরে ফেলে বলে, তোমার হাতের আঙুলের নামগুলো কিন্তু ফ্যালাঞ্জেস। তারপর আচমকা নিচে নেমে আয়নার পা নিজের ভাঁজ করা হাঁটুর উপর রেখে পায়ের আঙ্গুল ছুঁয়ে দেয়। এরপর বলে, এগুলো। সমুদ্র আপনি হুঁশে নেই, বাসায় চলুন। না, আমি আর বাসায় ফিরছি না, আই উইল লিভ সুন। আয়না ওকে সামলাতে পারে না। সমুদ্র আরো দুটা খেয়ে একদম বাজে অবস্থা করে ফেলে। উপায় না পেয়ে ক্লাবের স্পেশাল নাইট স্টে প্যাকেজ থেকে রুম বুক করে। সমুদ্রকে রুমে নিয়ে যায় ও কিছুক্ষণ আগে তাদের দুইজনের বিশ্রী ঝগড়ার কথা চাপা পড়ে যায় সমুদ্রের মাতলামিতে। আয়না ঠিকই ওর দুর্দশার কথা শোনা মাত্র ছুটে এলো, কারণ ওর দিকে দিয়ে সমুদ্র স্রেফ দায়িত্ব ছিল না, ভালোবাসাও বটে। সমুদ্র বিছানায় চিত হয়ে শুয়ে বলে, আমার বুক ব্যথা করছে আয়না, কিন্তু এই বুক ব্যথা সেই বুক ব্যথা নয়। আয়না ওর পাশে গিয়ে বলল, জুতো মুজো খুলে ঘুম দেন। সমুদ্র শুনে নাও আপনা আপনি বলে ওঠে, আমাকে শুধুই কষ্টই দাও তোমরা। আয়না ওর কথা তেমন শুনছিল না, নিজ থেকে জুতো খুলে দিল। সমুদ্র যখন মাতাল দশায় ইউষার নাম নিচ্ছিল, আয়না চকিতে উঠে ওর দিকে তাকালো। সমুদ্র বলে, ইউষা কি কম আঘাত দিছে নাকি? ওর আঘাত সহ্য করতে গিয়ে হৃদয়ের 12টা বাজলো। আমি এমন ছিলাম না, ট্রাস্ট মি। আমাকে ইন্টার্ন করার টাইমে এক অস্ট্রেলিয়ান বৃদ্ধ বলেছিল রোগী নাকি আমার হাসি মুখ দেখে অর্ধেক অসুখ সেরে যাবে। আয়না ওর সামনে এসে বসে বলে, ইউষাকে? এরপর শ্রীমঙ্গলে সাক্ষাৎ হওয়া ইউষার কথা স্মরণ হতে জিজ্ঞাসা করলো, ডক্টর ইউষা কি করেছে উনি? সমুদ্র ওকে টান মেরে নিজের দিকে টেনে এনে বলে, আমার জীবনের সব সুখ খেয়ে নিছে, ও আমাকে অনেক কষ্ট দিছে, আমি সহ্য করতে পারতাম না। না, আমার এখনো কষ্ট আছে, সে কষ্টে তুমি আরো ঘি ঢালো। কতখানি কষ্ট সহ্য করব? 12 অংশের ছোট্ট হৃৎপিণ্ডে কতটুকু যন্ত্রণা ধারণ করা সম্ভব? আমি পারি না, বারবার সব সামলাতে গিয়ে ব্যর্থ হচ্ছে। দায়িত্বের জাতা বলে পিষে হ্যাপিতে অবস্থা। মুভ অন করার পরেও তো সুখ পেলাম না। তোমার কষ্ট কষ্ট কারণ তুমি কাঁদতে পারো, আর আমার কষ্ট কারণ আমি কাঁদি না। দ্যাটস নট ফেয়ার। সমুদ্রর মুখে মুভ অন শব্দটা শোনা মাত্রই আয়না বিস্ফোরিত চোখে তাকালো। নিজেকে ধাতস্থ করতে সময় নিলে ওইটুকু সময়ে সমুদ্র ঘুমে তলিয়ে যেতে থাকে। আয়না শুধালো, ইউষাকে ভালোবাসেন আপনি? প্রশ্নটার মাঝে যেন এক সমুদ্র বেদনা ভরা ছিল। সমুদ্র ঘুমের ঘরে থাকে। আয়না ঝাঁকালে বিরক্ত হয়ে বলে, আয়না দাঁড়িয়ে থাকে। এরপর না চাইতেও সমুদ্রর ফোন হাতায়। পাসওয়ার্ড জানলেও কোনোদিনও কিছু চেক করেনি, এতটাই বিশ্বাস ছিল ওর প্রতি। ফোনের গুগলস ফটোজের একটা ফাইলে ইউষার সঙ্গে সমুদ্রের ছবি দেখে।
ওর যেন দুনিয়া থমকে যায়, কেমন অবশ হয়ে আসে, সবকিছু অন্ধকার দেখে। তার সমুদ্র অন্য কাউকে ভালোবাসে। দূর থেকে কেউ বলে ওঠে, ও তোমার সমুদ্র না বোকা মেয়ে। আয়না ভাবে, তবে ওদের সংসার সেটা কিসের ভিত্তিতে টেকে আছে? হয়তো তাসের ঘরের মতন, হাওয়া দিলে উড়ে যাবে। নিজের সংসার, জীবন, সুখ সব ঘোলাটে হয়ে আসে। সমুদ্র অন্য কারো, এজন্য তার প্রতি এত বিতৃষ্ণা। বিয়ের আগের দিনের মেসেজটাও দেখেও, তবে ইউসার দেওয়া ছবিটা ডাউনলোড হচ্ছিল না। কিন্তু সমুদ্রের পাঠানো মেসেজ দেখা মাত্র হাত থেকে ফোন পড়ে যায়। এত বিষাদ কেন তার? ভাগ্যে আদৌ ভাগ্যের দোষ নাকি তার দোষ? সে কেন ভালোবাসে এত অভাগী? কেন আগাছা সে? কেন সমুদ্র? আপনার হৃদয়ে রানী হতে পারলাম, কেন আপনার হৃদয়ে অন্য কারো বসবাস? দুপুরের দিকে আয়না একটা কফি শপে বসে আছে। তার বিপরীতে চটপটে স্বভাবে চঞ্চল ইউসা অবাক নয়নে তাকিয়ে আছে। আয়নাকেও নাম্বার দিয়েছিল, কখনো ভাবেনি ও তাদের আবারও দেখা হবে। ইউসা পৈতৃক সূত্রে পাওয়া জমির জন্য কেস ফাইল করেছে। এজন্য 2-3 মাস অন্তর এসে কেসের ডেটে হাজিরা দিতে হচ্ছে। বিধায় আজ সে আয়নাকে সশরীরে দেখা দিতে পারল। তবে ইউসা জীবনেও ভাবেনি সমুদ্রের স্ত্রী তাকে কল দিয়ে দেখা করতে চাবে। আয়নাই বলে, আপনি সমুদ্রের ব্যাচমেট ছিলেন? হ্যাঁ। আয়না এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কি বলবে ভেবে পায় না। সে মরা গলায় বলে, আপনাদের সম্পর্ক ছিল? ইউসা বেশ অস্বস্তিতে পড়ল, কিন্তু মুখে কিছু বলে না। আয়না এক গ্লাস পানি টেবিল থেকে নিয়ে পান করে বলে, আমার মনে হয় আপনি সমুদ্রের ভালোবাসা, প্রথম ভালোবাসা, আর আমি কেবল দায়িত্ব। আমি ওর ভালোবাসার অধ্যায় কোথাও নেই, অথচ আপনাকে নিয়ে উপন্যাস অব্দি রচিত হয়েছে ওর মনের কোণে। উনি আপনাকে এখনো ভুলতে পারেনি, এজন্য আমাকে মানতে পারে না। উনি এখনো আপনাকেই চায়, এখনো। ইউসা বলে ওঠে, কি বলছো এসব? তুমি নিজের হাজবেন্ড নিয়ে এসব বলছো? আয়নার চোখে পানি চিকচিক করে। সে বলে, বিশ্বাস না হলে ওনাকেই জিজ্ঞেস করে দেখেন। ইউসার এখনো সমুদ্রের বলা কঠিন কথাগুলো ইয়াদ আছে। তবুও ভাগ্য এত সহায় যে আরেকবার সমুদ্রকে পাওয়ার লোভ সামলাতে পারে না। তবুও বলে, আমি সমুদ্রকে খুব ভালো করে চিনি। ও তোমাকে বিয়ে যখন করেছে দায়িত্ব পালন করে যাবে। আমি চাই উনি সুখে থাকুক, দায়িত্বের খাতিরে সুখ বিকিয়ে দিক, এটা আমি চাই না। হয়তো আমার কাণ্ড দেখলে মানুষ বলবে আমি পাগল, কিন্তু ট্রাস্ট মি, আমি চাই আমার সমুদ্র সব সময় ভালো থাকুক, সুখী থাকুক। এখন এসব বলে লাভ আছে? আমি আসি অয়না। না, বসুন। প্রাক্তনের স্ত্রীর কাণ্ড ইউসার কাছে সুবিধা লাগে না। মেয়েটাকে স্টেবল লাগছে না, মেন্টালি উইক লাগছে, কেমন এলোমেলো কথা বলছে। ইউসা বলে, কি চাচ্ছ তুমি? আপনি সমুদ্রের সঙ্গে কথা বলুন, আমি ফোন দিয়ে ডাকছি ওনাকে। আয়না কল লাগায়। দুপুরের দিকে ওকে জেগে গেছে এতক্ষণে। দুবার রিং হতেই সমুদ্র কল রিসিভ করে বলে, আয়না, আই এম সরি, কালকে আমি খুব খারাপ করেছি। এক জায়গায় আসতে বললে আসতে পারবেন এখন? হ্যাঁ, তুমি লোকেশন দাও, আমি এক্ষুনি আসছি। এরপরের প্রহরগুলো আয়নার ভারী লাগে, নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। সমুদ্র খুব দ্রুত এসে পৌঁছায়। আয়নার সঙ্গে ইউসাকে দেখে সে ঘাবড়ে যায়। নিজের স্ত্রী আর প্রাক্তনকে একসাথে দেখে যে কেউ হতভম্ব হবে। আয়নার মনে কি চলছে ও জানে না, প্রশ্ন করে, ও এখানে কি করছে? আয়না উঠে দাঁড়িয়ে চোখের পানি মুছে ওর চেহারায় বলে দিচ্ছে ওর কিছু একটা হয়েছে। স্বাভাবিক অবস্থায় নেই ও, কেমন বিধ্বস্ত, আনস্টেবল চলছেও বুঝি। আয়না বলে, সমুদ্র, 12 আউন্সের হৃদয়ে আর দুঃখ পুষতে হবে না। আপনারা কথা বলে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি ঠিক করে নিন। আমি তো থার্ড পারসন, আমি সরে যাব। অনেক সুখী হন সমুদ্র। কথাটা বলার সাথে সাথে সমুদ্র আয়নার গালে চর বসায়। ক্যাফেতে উপস্থিত সবাই ওদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। সমস্ত ডোমেস্টিক ভায়োলেন্সের 14 গোষ্ঠী উদ্ধার করে সমুদ্র অভাবনীয় কাজ করে। এতে আয়না ও ইউসা দুজনে অদ্ভুত চোখে তাকায় ওর দিকে, কিন্তু বিন্দুমাত্র আক্ষেপ নেই তার। তার মতে আয়নাও ভায়োলেন্স ক্রিয়েট করেছে। ওর কি দরকার ছিল পাকনামি করে ইউসাকে ডেকে আনার? লজিক যুক্তি কিছুই রাগের বসে সমুদ্রের পোষ মানল না। সে কাটকাট গলায় সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে থেকে বলে, বাহ আয়না, তুমি দেখো অতিমাত্রায় মহান। এত জনদরদি যে স্বামীর ভাগ অন্যকে বুঝিয়ে দিতে চাইছ। কথাগুলো শ্রবণ মাত্রই আয়নার চোখ বেয়ে পানি পড়ে। সমুদ্র ভ্রুক্ষেপ না করেই বলে, এত ছেচকাতানো স্বভাবের হয়ে ভালোই সাহস দেখাচ্ছ। আয়নার সবটা গুলিয়ে যাচ্ছে। মনে মস্তিষ্কে অনেক কথা সাজিয়ে নিজেকে সারা রাত ধরে বুঝিয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে সে। সমুদ্রের সুখের জন্য সেই ভয়াবহ পদক্ষেপ নিতেও রাজি হয়ে গেছে কেবল ওর চোখের পানি দেখে। ওনার চোখের পানি আয়নাকে এত পরিমাণ পীড়া দিচ্ছিল যা একত্রিত করলে একটা নদী হয়ে যাবে। কারো উপস্থিতি যদি কাউকে কাঁদায় তবে দূরে সরে যাওয়াই ভালো। কি হলো? অ্যান্সার মি আয়না, এখানে সব কি হচ্ছে? নাটক চলছে এখানে? এই মেয়ে তোমার সাথে কি করছে? সমুদ্র যে প্রচন্ড রেগে আছে তা ওর ব্যবহার আর চেহারায় প্রকাশ পাচ্ছে, যেটা ওর অতীত বর্তমান দুজনেই টের পাচ্ছে। ওর রাগের সামনে দুজনেই ঘাবড়ে কাচুমাচু হয়ে পড়ে। আয়না প্রচন্ড অপমানিত বোধ করে। থাপ্পড় খাওয়ার পর সে চোখে আধার দেখছে।
জীবনে প্রথম কেউ তার গায়ে হাত তুলল, তাও কে সে? যাকে ভালোবেসে সুখ ত্যাগ করে সে দেউলিয়া হতে চলেছে। সমুদ্র উত্তরের আশায় না থেকে ইউষার দিকে তাকিয়ে বলে, তোমার এখানে কাজ কি? কেন এসছো? ইউষা কিছুটা তেজি আওয়াজে বলে, আমার কোনো কাজ নাই, তোমার ওয়াইফেরই কাজ ছিল, এক প্রকার অনুরোধ করে এখানে আনিয়েছে আমাকে। সমুদ্র, আমি তোমাকে আগেও একবার বলেছি, আর একবার ভাবো আমাদের নিয়ে। শাট আপ। ভাবার আর আছে কি উষা? সব ঘাটে জলকে পুরাতন ঘাটে ফিরতে লজ্জা লাগে না? হস্টেলের সঙ্গে থেকে তৃপ্তি মিলল না? আবার কোন মুখ নিয়ে আমার কাছে ব্যাক করবে তুমি? ওর চোখ মুখ শক্ত হয়, লজ্জায় অপমানে চোখ নিচে নামিয়ে ফেলে বলে, অর্ণার সঙ্গে তোমার সম্পর্ক ভালো না, তোমার ওর সাথে সংসার করতে কষ্ট হচ্ছে, কজ ইউ লাভ মি সমু। সমুদ্র কথাগুলো শোনা মাত্রই বিকট গমগমে আওয়াজে চিল্লিয়ে উঠে বলে, আই জাস্ট হেট ইউ। এই কথাগুলো চিট করার দিনে বলা দরকার ছিল ইউষা। আমি আর জীবনে তোমার চেহারা দেখতে চাই না। ইউষা তাচ্ছিল্যের হাসি হেসে বলে, তোমার ওয়াইফ তো পারলে হাতে পায়ে ধরে আমাকে তোমার লাইফে আনা ট্রাই করছে, অথচ আমার ওপর খেপছো তুমি। সমুদ্র এতক্ষণে আয়নার দিকে মনোযোগী হয়। ইউষার উপস্থিতিও তাকে আর ভাবায় না, কিন্তু ততক্ষণে আয়না ক্যাফে ছেড়ে বেরিয়ে গেছে। সে হতাশার নিঃশ্বাস ফেলে নিজেকে সামলায়। কি থেকে কি হচ্ছে কিছু বুঝে উঠতে পারছে না। কাল অবধি যেখানে সব ঠিক ছিল, আজ আয়না এত অবুঝের মতো ব্যবহার কেন করছে? সে ইউষার সঙ্গে কথা বাড়ালো না। আসলে সময় নেই হাতে। আয়নাকে অনুসরণ করে। আয়না তখন মাঝ রাস্তায় এলোমেলো পায়ে হাঁটছে। দুপুরে সূর্য মাথায় খাড়াভাবে কিরণ ছড়াচ্ছে। শীতের শেষে সূর্যের আরাম রোদ গায়ে লাগছে। সে পা ফেলতে পারছে না, মাথা ভারী লাগছে। চারিদিক থেকে হর্নের শব্দে বুদ্ধি লোপ পায়। হাঁটা থামিয়ে দিয়ে ঠায় দাঁড়িয়ে থাকে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল বেজায়। চারিপাশে এত আওয়াজ, কিছুই কানে ঢুকছে না। কেবল কানে ঝনঝন করে বাজছে সমু নামটা। ও, তার মানে ইউষা তবে সমুদ্রকে সমু বলে ডাকতো। এত আদুরে নামে ডাকার সম্পর্কে নিশ্চয়ই বোঝাপড়াও বেশ। এজন্য আয়নার মুখে ওই নাম শুনে বিয়ের পর প্রথম কাছে আসা আসিতে এত রিয়েক্ট করেছিল। করবেই বা না কেন? নিজের ভালোবাসার মানুষের দেওয়া নামে অন্য কেউ ডাকলে রাগ তো উঠবেই। সে তো সমুদ্রের জীবনে অন্য কেউই। আপনজন হলো আর কই? তার চোখের সামনেই তো সবটা ঘটেছিল। সে আগে কেন বোঝেনি? ওই যে একবার স্যার বলেছিল, আয় তুমি একটা গাধা। স্যার একদম ঠিক বলতেন। সে আসলেই গাধা, না হলে কেন সমুদ্রের দায়িত্ব হয়ে এতদিন অবহেলা সহ্য করলো? আচমকা মনে হলো আশেপাশে থেকে অনেকেই একাধারে চিল্লাচ্ছে। কার উপর চিল্লাচ্ছে ওটা মাথায় ঢোকে না তার। চোখ মেলে তাকালো না। তবে কেউ একজন খুব জোরে তার বাহু পাকড়াও করে টেনে মাঝ রাস্তা থেকে ফুটপাতে এনে দাঁড় করালো। আয়না চোখ মেলে তাকাতে আক্রোশ ও ভয়ার্ত নীলচে চোখ দুটি সম্মুখীন হলো। সমুদ্র চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, পাগল হয়ে গেছে তুমি? মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়েছ? এক্ষুনি গাড়ি এসে মেরে দিতে ধরছিল। আমি ঠিক সময় না আসলে কে তোমাকে রিস্ক নিয়ে বাঁচাতো? এতগুলো মানুষের চিৎকার দিয়ে বলছে সরেন, কানে জানা সেগুলো? গাড়ি এসে ধাক্কা দিলেই ভালো ছিল। আরেকটা থাপ্পড় খাওয়ার শখ জেগেছে? আয়না তোয়াক্কা করে না। ওর বাহু থেকে সমুদ্রের হাত সরিয়ে দিয়ে বলে, মায়ের কাছে চলে গেলেই ভালো হবে। এই দুনিয়ার মা ছাড়া আর কেউ নেই আপন, তা ভালো মতোই বুঝিয়ে দিয়েছেন। সমুদ্র এবারে নরম হয়। সব রাগ কই যেন পালালো। সে আস্তে ওর দুগালে আলতো করে হাত রেখে বলে, তুমি আমাকে ভুল বুঝছো, পুরোটা মিসআন্ডারস্ট্যান্ডিং। কিন্তু আয়না শুনতে পায় না। তার আগে চোখ মুখ বাঁকিয়ে বমি করে দেয়। সমুদ্র দ্রুত ওকে ধরে, ওর মাথায় হাত বুলায়। পাশের দোকানের লোকটা এক বোতল পানি এনে দেয়। সামান্য সুস্থ বোধ করতেই সমুদ্র বলে, বাসায় চলো প্লিজ, তোমার রেস্ট দরকার। আমি আপনার সঙ্গে ফিরছি না। হোয়াট? আমার এবারে সত্যি স্পেস দরকার সমুদ্র। আপনি দায়িত্ব নিতে গিয়ে হাঁপিয়ে গিয়েছেন। আপনার হাঁপিয়ে ওঠা আমাকে তিলে তিলে শেষ করে দিল। আপনার দায়িত্ব হয়ে থাকতে চাই না আর। ভালোবাসতে পারলে তবেই ফিরবো। তুমি আমার স্ত্রী হয় না? স্ত্রী হয়েও লাভ কি হলো? সেই মনে অন্য কারো বসবাস। ও গড, প্লিজ ফর গডস সেক চুপ করো। আমাকে না জানিয়ে সবটা না শুনে কেন এইভাবে অলওয়েজ পাকনামি করো? ইউষাকে ডেকে এনে আমাকে ওর সামনে অসম্মানিত করার আগে একবার অন্তত কথা বলবে তো আমার সাথে? আমাদের ওদের সম্পর্কে জানাই বা কতটুকু? না কিছু জানতে চাই আর না আপনাদের মধ্যে দেয়াল হতে চাই। ছেড়ে দিয়েছি তো আমি আপনার উপর সব অধিকার। আপনি মুক্ত এখন। মাঝরাস্তায় দাঁড়িয়ে এসব আলোচনা না করে চলো বাসায় চলো। আমি আমার বাসায় যেতে চাই। সমুদ্র অবাক হয়। 3 মাসে সে অনেকবার আয়নাকেও বাসায় যেতে বলেছে, কিন্তু ইচ্ছুক নয়। জোরাজোরি করলেও যায়নি। আজ নিজে থেকে যেচে পড়ে যেতে চাচ্ছে। আসলে সে নিজেই আয়নার আচরণে খুব সন্দিহান। কাল রাতের ঘটনার পর আয়নার আচার আচরণে অস্পষ্টতা ফুটে উঠেছে। তার ভাবনার মধ্যে আয়না একটা রিক্সা নিয়ে নেয়। সমুদ্র একদণ্ড ভাবে কি করবে। তারপর কি যে হলো, এক দৌড়ে চলন্ত রিক্সায় উঠে বসে। হাঁটুতে লাগে, মনে হয় ছিলে গেছে। রিক্সাওয়ালা অবাক হলো। সমুদ্র তোয়াক্কা করে না, ভাবলেশীন ভাবে তাকিয়ে থাকে আয়নার পানে। তারপর আয়নাকে শুধালো, একবার জিজ্ঞেস করেছো আমি মুক্তি চাই কিনা? শি ইজ মাই পাস্ট। পাস্ট হলে ওর ছবি আপনার ফোনে কেন?
আমার ফোন চেক করলে কবে? যা জিজ্ঞেস করছি সেটার উত্তর দিলেন না যে। রিক্সা ভাঙা রাস্তার উপর দিয়ে যাওয়ার সময় বেশ খানিকটা ঝাঁকি খায়। দ্রুত সমুদ্রকে ধরে যেন অসুস্থ শরীরে পড়ে না যায়। এরপর বলে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সিমে সব জায়গার স্থান ব্লক লিস্টে। ছবিও তো ডিলিট করেছে, তাও কিভাবে দেখলে জানি না। আয়না বিষাদময় হাসি হেসে বলে, নাম্বার ব্লক লিস্টে রেখেই বা হচ্ছেটা কি? মন থেকে তো আর ব্লক করতে পারছেন না। সমুদ্র পাল্টা কঠিন প্রশ্ন রোদের উত্তাপে জ্বলে যায়। সত্যি বলছে আয়না, ওর আসলে দায়িত্ব সামলাতে গিয়ে হাঁপিয়ে গেছে। ওর শান্তি দরকার, ভালোবাসা দরকার। পৃথিবীর কোন কোণে গেলে ভালোবাসার শান্তি মিলবে? আদৌ সংসার জীবনে শান্তি মিলে? আয়নাকে এই মুহূর্তে কিছু বলেও লাভ নেই। ও নিজের মতো উত্তর খুঁজে নিচ্ছে। সমুদ্রের দেওয়া কোনো উত্তরই এই মুহূর্তে গ্রহণযোগ্যতা পাবে না। রিকশা এসে থামে আয়নার মিরপুরের বাসার সামনে। 6 তলা বিল্ডিং এর সামনে আসতেই সমুদ্র ভাড়া দেওয়ার জন্য ওয়ালেট বের করে। ওয়ালেটের ট্রান্সপারেন্ট স্থানে তার আর আয়নার ছবি প্রিন্ট করে রাখা। কোনোদিনও ওয়ালেট চেক করলো না ও, তবে ঠিকই ফোন ঘেটে কুৎসিত অতীত টেনে বের করলো। তারও দোষ আছে। আয়না তার সম্বন্ধে জানার সব অধিকার আছে, কিন্তু তবুও গোপন করেছে নিজের অতীত। রিকশাওয়ালা মামার ডাকে ধ্যান ভেঙে যায় ওর। উনি বলে, 2 জন ভাড়া দিচ্ছেন কেন? সমুদ্র দেখলো আয়না ভাড়া দিয়েছে, অথচ সে আগে টাকা বের করলো। সে বলে, আয়না, টাকা ব্যাগে রাখো, আমি দিচ্ছি না। আপনার দয়া আমার লাগবে না। রিকশাওয়ালা মামাকে টাকা দিয়ে ও গেট খুলে ভেতরে ঢুকে। রিকশাওয়ালা মামা বলে, ভাইজান, ভাবির সঙ্গে মনে হয় বিশাল কাইজা বাচ্ছে। সমুদ্র টেনশন ভরা মুখে বলে, বিশাল তো অনেক ছোট মান, আমার মনে হয় মহাকাশ সম কাইজারের ভাই। মাইয়া মানুষের জিদ বেশি। আমার বউটাও খালি কাইজা করে বাপের বাড়ি যাইতো। হ্যাঁ একবার আর আইবই না বাপের বাড়ি থিকা। সমুদ্র উৎসুক হয়ে জিজ্ঞাসা করলো, পরে আর কি হইব? 3 বাচ্চার মা হইয়া এখনো রাগ করে জায়গা। সমুদ্র আয়নার বাড়ির সামনে দাঁড়িয়ে সিগারেট ধরায়। গতকালের হ্যাংওভার কাটতে না কাটতে ছুটে কফি শপে গিয়েছিল। এখন মাথা ব্যথায় মনে হচ্ছে মাথা ছিঁড়ে যাবে। শায়লা চৌধুরী আজ অফিসে যাননি, বাসায় ছিলেন। দুপুরে খাওয়া এখনো হয়নি তার। আজ বাসায় কেউ নেই। আয়নার দাদা দাদি ওনাদের বড় ছেলের বাসায় গেছেন। আলিয়া ভার্সিটিতে আর ফাহাদ অফিসে গেছে। একাই ছিল বাসায়। বাসায় থাকলে ঘর গুছাতে তার ভালো লাগে। 3 মাসে এ বাসার প্রতিটা আনাচে কানাচে সে যত্ন করে সাজিয়েছেন। অনেক কিছু পরিবর্তন করেছেন, অনেক সুন্দর করে সাজানো হয়েছে বাসাটা। সে ভাবেও নি জীবনের কোনো এক অধ্যায় এমন ভরা সংসার তার কপালে জুটবে। অনেক সুখেই আছে সে। আলিয়ার সঙ্গে তার সম্পর্ক খুব একটা আগায়নি। ও সারাদিন ব্যস্ত থাকে, রাতে ফিরে সবাই একসঙ্গেই খায়। তবে এ বাসার প্রতিটা সদস্যের প্রাণ হলো আয়না। ফাহাদ তো সবসময় আয়নাকে নিয়ে মন খারাপ করে থাকে। প্রায়ই জিজ্ঞাসা করে, শায়লা, আমি কি খুব খারাপ বাবা নাকি? শায়লার খারাপ লাগে বেশ। এ বাসার সবার জন্য তার একদম খাঁটি একটা মায়া জন্মেছে। এমনকি তার আয়ুকেও এখন ভালো লাগে। ওর অনুপস্থিতিতে ওর জন্য মায়া কাজ করে। মন চায় নিজে কল দিয়ে ওকে এ বাসায় নিয়ে আসতে। এমন সময় কলিং বেল বাজে। সে শাড়ির আঁচল কোমরে গুজে দরজা খুলতেই হতবম্ব হতবুদ্ধি হয়ে যায়। চোখের সামনে কাকে দেখলো সে? আয়ু দাঁড়িয়ে আছে। আয়না ভেতরে প্রবেশ করে ওকে কেমন টায়ার্ড লাগছে শায়লা চৌধুরী জিজ্ঞাসা করলো, কেমন আছো আয়ু মামুনি? আয়না জবাব দেয় না। শায়লা চৌধুরী বলে, কতদিন পর এলে? এ বাসার প্রতি আর মায়া কাজ করে না তোমার? বাবার কথা মনে পড়ে না? আয়না নিজের বাসাটাকে একবার